ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, বহুদিন পরে সময় পেলাম একটি লেকচার তৈরি করার জন্যে। সো আজকে আমরা পড়তে চলেছি ইন্ডিয়ান হিস্ট্রি লেকচার 17। সো এর আগে অলরেডি 16টি ভিডিও দেওয়া হয়েছে। সো আজকে যে সিরিজ আমাদের চলছিল দ্য পোস্ট গুপ্তা এজ, সেই পোস্ট গুপ্তা এজের মধ্যে আমরা তিনটে সিনারিকে ভাগ করেছিলাম। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান সিনারি, একটা ইস্ট ইন্ডিয়ান সিনারি, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনারি। ওকে, তো আমরা নর্থ ইন্ডিয়ান সিনারি পূর্বে কিছু কিছু আলোচনা করেছি, এবং আজকে আমাদের যে আলোচনা হবে তার খানিকটা নর্থ ইন্ডিয়া নিয়ে আলোচনা হবে এবং বেশিরভাগটাই ইস্ট ইন্ডিয়ান সিনারি নিয়ে আলোচনা হবে। ওকে, সো আজকের এই লেকচারটাকে আমরা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আর বলতে পারছি না। আমাদের আজকের লেকচারটা থেকে প্রবেশ হচ্ছে আমাদের মিডাইভাল ইন্ডিয়া বা মেডিভেল ইন্ডিয়া, মানে মধ্যযুগীয় ভারতের সূচনা হচ্ছে। মধ্যযুগের ভারতকে আমরা দুটো ভাগে ভাগ করে দেখব, এক হচ্ছে প্রাক মধ্যকালীন যুগ আর একটা মধ্যকালীন যুগ। তো আজকের আলোচনার মধ্যে আমাদের যেটা মেইন টপিক থাকবে সেটা হচ্ছে বাংলার পাল সাম্রাজ্য। সো বাংলার পাল সাম্রাজ্যকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস বলতে পারি না, আমরা বাংলার পাল সাম্রাজ্যকে বলতে পারি যে প্রাক মধ্যকালীন যুগ। ওকে, এবার একটা কথা, আজকের এই লেকচারে আমরা রাজপুতদের সম্পর্কে পড়ব। ঠিক, তো রাজপুতদেরই একটা সেকশন হলো পাল। বাংলার যে পাল সাম্রাজ্য ছিল সেই পালেরা রাজপুতদেরই একটি অংশ। তো যাই হোক, আজকের আলোচনাটা ভালো হতে চলেছে, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। এবং যেহেতু ভিডিওটি লেন্দি হবে, সো বারবারের মতন আমি এটা বলবো যে একবারে যদি না পারো ধীরে ধীরে ভিডিওগুলোকে দেখে নেবে। ওকে, বেশ। তোমাদের একটা কথা জানিয়ে দিই, WBCS গাইড এই চ্যানেলে আমি তোমাদেরকে জিএস পড়ানোর চেষ্টা করছি, এবং আমি এটুকুন কথা দিচ্ছি তোমাদের যে 2022-এর যে WBCS প্রিলিমস হবে তার আগে আমি জিএস এর সম্পূর্ণ সিলেবাসগুলোকে কমপ্লিট করিয়ে দিতে পারবো বলে তোমাদের কাছে আশা রাখছি। আরেকটা কথা, যদি কেউ আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়তে চাও, আর ইউ গেটিং ম্যাথ অ্যান্ড ইংলিশ, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমার আরেকটি চ্যানেল, দ্যাট ইজ এক্সাম সলিউশন। সেই এক্সাম সলিউশন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, সেখানে আমি ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়াচ্ছি। ওকে, আচ্ছা, আর এই ভিডিওতে যতগুলো যা কিছু হয়েছে সেগুলোকে তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে, এবং সামান্য শুল্ক দিয়ে এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। আর যাদের পিডিএফটা পারচেজ করার জন্য সামান্য শুল্ক নেই, তারা ভিডিওটা আমার কথা শুনতে শুনতে জায়গায় জায়গায় পজ করে সেগুলোকে নিজেদের মতন করে খাতায় নোট করবে। ওকে, আর আমি এমনটাই তথ্য সমৃদ্ধ লেকচারগুলো করে থাকি, তোমরা অভিজ্ঞতা আছে তোমাদের যে এই লেকচারগুলো দেখলে আর ফার্দার বইটই পড়া লাগবে না। ওকে, বেশ। আর আরও একটা কথা বলে দিই, দীর্ঘদিন পরে যেহেতু ভিডিও করছি এবং এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, তবুও বলি যে এই ভিডিও ডেসক্রিপশানে আমি তোমাদের জন্য একটি অ্যাপ্লিকেশন বানিয়েছি, যে অ্যাপ্লিকেশনে তোমরা ডাউনলোড করে রাখলে ফ্রি অফ কস্ট, ওতে কোনো কিছু লাগবে না, টাকা পয়সার ব্যাপার। তো সেখানে তোমরা দৈনিক কিনা প্রশ্নপত্র পেয়ে যাবে, দৈনিক 10টা করে কোয়েশ্চেন সেট বা কোনো ইনফরমেশন বা কোনো তথ্য বা প্রিভিয়াস ইয়ার কোনো কোয়েশ্চেন, সমস্ত কিছু পেয়ে যাবে। সো অ্যাপ্লিকেশনটি না ডাউনলোড করে নিও। ওকে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, বেশ, চলো শুরু করি আজকের লেকচার। তাহলে আজকে আমরা পড়তে চলেছি রাজপুতদের সম্পর্কে, অ্যাবাউট দ্য রাজপুতস। দ্য মিডাইভাল ইন্ডিয়ান হিস্ট্রি পিরিয়ড লাইস বিটুইন দ্য 8th অ্যান্ড দ্য 18th সেঞ্চুরি এডি। অর্থাৎ আমরা যদি ভারতের ইতিহাস দেখি, ভারতের মধ্যকালীন ইতিহাসটাকে আমরা দেখব যে 8ম শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত চলবে। ঠিক, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কেম টু অ্যান এন্ড উইথ দ্য রুল অফ হর্ষা অ্যান্ড পুলকেশী সেকেন্ড। হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর সাম্রাজ্য শাসনকালের পরবর্তী সময় থেকেই, অর্থাৎ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার সমাপ্তি আমরা ধরে নিতে পারি। দ্য মিডাইভাল পিরিয়ড ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 স্টেজেস। আমরা মধ্যকালীন ভারতকে আমি আগেই যেমন বললাম দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি মিডিভাল পিরিয়ড, যেটা কিনা 8th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি এডি পর্যন্ত। আরেকটা হচ্ছে লেটার মিডাইভাল পিরিয়ড, যেটা কিনা 12th থেকে 18th সেঞ্চুরি এডি। আর ইউ গেটিং? ওকে, তাহলে দে আর দ্য ডিসেন্ডেন্টস। এবার এই রাজপুতেরা কারা? রাজপুতেরা ঐতিহাসিকেরা বলছেন দে আর দ্য ডিসেন্ডেন্টস অফ লর্ড রামা, তারা রামের বংশোদ্ভূত। আবার তারা বলছেন যে লর্ড কৃষ্ণা, অর্থাৎ সূর্যবংশ আর চন্দ্রবংশ যে কনসেপ্ট দুটো রয়েছে তার থেকে এসছে। আবার কোনো ঐতিহাসিক বলে থাকেন এই রাজপুতেরা
মাউন্ট আবু পাহাড়ে, রাজস্থানের মাউন্ট আবুতে সেখানে একটা যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞের ফলে 4টি রাজপুত ক্ল্যানের সৃষ্টি হয়েছিল। তো সেই থিওরি থেকে, যেটাকে বলা হয় অগ্নিকুল থিওরি, ঠিক, অগ্নির বেদি থেকে, যজ্ঞের অগ্নি থেকে 4টি রাজবংশের সৃষ্টি হয়েছিল এবং সেটা হচ্ছে রাজপুতদের অরিজিন। এটা আমরা ধীরে ধীরে পড়বো, রাজপুতদের অরিজিন সম্পর্কেও আজকে আলোচনা করব, ঠিক আছে। রাজপুতস বিলং টু দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড, এবং এই রাজপুতেরা আর্লি মিডিয়েভাল পিরিয়ডে ভারতবর্ষে রয়েছে। রাজপুত পিরিয়ডকে যদি আমরা দেখি, তাহলে রাজপুত পিরিয়ড চলবে 647 এডি থেকে 1200 এডি পর্যন্ত। 647 এডি থেকে 1200 এডি পর্যন্ত রাজপুতদের অ্যাক্টিভিটি আমরা সমস্ত ভারত জুড়ে দেখতে পাবো। ওকে, আচ্ছা, আজকে আমরা সাউথ ইন্ডিয়ান সিনারি নিয়ে আলোচনা করছি না, আমাদের আগামী লেকচারগুলোতে আমরা সাউথ ইন্ডিয়ান সিনারি নিয়েও আলোচনা করব। ওকে, বেশ, দেখো, ফ্রম দ্য ডেথ অফ হর্ষা, অর্থাৎ হর্ষ মিনস হর্ষবর্ধন, টু দ্য 12th century AD, the destiny of India was mostly in the hands of various Rajput dynasties. এর মানে হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে 12 শতাব্দী পর্যন্ত এই ভারতবর্ষের ভাগ্য কিন্তু রাজপুতদের হাতেই ছিল, ঠিক আছে। দে বিলং টু দ্য এনশিয়েন্ট ক্ষত্রিয় ফ্যামিলিজ, এবং তারা প্রাচীন যে ক্ষত্রিয় পরিবার সেখান থেকে তারা বিলং করত। এনসিআরটি অনুযায়ী there were nearly 36 রাজপুত ক্ল্যান্স, মোটামুটি 36টি রাজপুত বংশ এই ভারতবর্ষে শাসন করেছে বিভিন্ন বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে দ্য মেজর ক্লাস যদি আমরা বলি রাজপুতদের, এখানে আমি সিরিয়াল করে রেখেছি, দ্য পালস অফ বেঙ্গল, বাংলার পাল সাম্রাজ্য, তারপর চৌহানস অফ দেলিয়া আজমের, কনৌজের রাঠোরেরা, তারপরে তোমার মেবারের গুইলাস অথবা সিসোদিয়া, তারপর চান্দেল্লাস বুন্দেলখণ্ডের, তারপর তোমার মালবার পারমার্সরা রয়েছে, বাংলার সেন সাম্রাজ্য রয়েছে, আর গুজরাটের সোলাঙ্কি। সো এই যে 8টা, এই 8টা হচ্ছে রাজপুতদের ক্ল্যানের গুরুত্বপূর্ণ কয়েকটা ক্ল্যান আমি এখানে বললাম। সো আজকে আমাদের যে আলোচনাটা আমরা মেইনলি করব এই ভিডিওতে, সেটা হচ্ছে পালদের সম্পর্কে, ঠিক আছে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা পাল সাম্রাজ্যকে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, বেশ, তাহলে এবার দেখে নিই অরিজিন থিওরিজ অফ দ্য রাজপুতস। রাজপুতদের অরিজিন নিয়ে বিভিন্ন থিওরি রয়েছে, সেই থিওরিগুলোকে প্রত্যেকটা আমরা একটু দেখে নিই। যারা বলছেন রাজপুতরা ফরেন অরিজিন থেকে বিলং করে, অর্থাৎ ভারতের বাইরে রাজপুতদের মানে মূল বা শিকড়, তাদের মতে কি, অ্যাকর্ডিং টু কানিংহাম, দে ওয়ার দ্য ডিসেন্ডেন্টস অফ কুশানস। কানিংহামের মতে এই রাজপুতেরা হচ্ছে কুশানসদের একটা বংশোদ্ভূত। আবার এএমটি জ্যাকসন পয়েন্টস আউট দ্যাট আ ট্রাইব নোন অ্যাজ খাজার্স লিভড ইন সাউথ আর্মেনিয়া ইন 4th century AD ওয়াজ দ্য অ্যানসেস্টার অফ দ্য রাজপুতস। আবার এমটি জ্যাকসন বলছেন যে তোমার ওই সাউথ আর্মেনিয়াতে খাজার্স নাম করে এক ধরনের ট্রাইব বা জনজাতি বাস করত, তাদেরই নাকি উত্তরসূরি এই রাজপুতেরা। Arab writers believed that Khazars had Georgian ট্রেসেস। আবার খাজার্সদের সঙ্গে জর্জিয়ান একটা ট্রেস রয়েছে, এটা আরব রাইটার্সরা বলছেন। দ্য জর্জিয়ান কিং ওয়াক্তাং লেড অ্যান আর্মি টু ইন্ডিয়া, সেটা 569 থেকে বা 469 থেকে 500 এডির মধ্যে জর্জিয়ান কিং যিনি ওয়াক্তাং, তিনি ইন্ডিয়াতে তার সৈন্য পাঠিয়েছিলেন। ইভেন দ্য হুনস অলসো ইনভেডেড ইন্ডিয়া অ্যাট দিস টাইম, এবং সেই সময় হুনেরাও ভারত আক্রমণ করেছিল। প্রবাবলি দ্য খাজার্স অ্যালং উইথ দ্য হুনস poured into India and settled. ওকে, সেখানে খাজার্স এবং হুনসরা একসাথে ভারতে প্রবেশ করেছিল এবং তারা তাদের বসতি গড়ে তুলেছিল, ঠিক আছে। দিস কেম টু বি নোন অ্যাজ গুর্জার রাজপুত, এবং তারা নাকি গুর্জার রাজপুত, এটা আরব রাইটারদের মতে। ওকে, তাহলে এই ছিল রাজপুতদের ফরেন অরিজিন থিওরি। এরপর চলে এসো থিওরি অফ ডিসেন্ডেন্ট ফ্রম ক্ষত্রিয় হিরোজ। আমাদের যে ক্ষত্রিয় হিরো যেগুলো রয়েছে, আমাদের ভগবান রামচন্দ্র রয়েছেন, শ্রীকৃষ্ণ রয়েছেন, তো তাদের বংশোদ্ভূত বলে এখানে কিছু একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। দ্য অরিজিন অফ দ্য রাজপুতস কেম ফ্রম সূর্যবংশী অ্যান্ড চন্দ্রবংশী ক্ষত্রিয়জ, ঠিক আছে। সূর্যবংশী চন্দ্রবংশী যে ক্ষত্রিয় পরিবার ভারতের আদি, তাদেরই কোনো বংশোদ্ভূতেই রাজপুতেরা। মেন প্রোপাউন্ডার্স অফ দিস থিওরি ওয়ার বৈদ্য অ্যান্ড ওঝা। ঐতিহাসিক বৈদ্য অ্যান্ড ওঝা তারা বলছেন, অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে, মেনি ট্রেডিশনস অফ রাজপুতস আর সিমিলার টু দ্য আরিয়ানস।
তাদের মতে আর্যদের যে সমস্ত ট্র্যাডিশনগুলো ছিল এবং রাজপুতদের ট্র্যাডিশনগুলোর মধ্যে অনেকটা মিল রয়েছে। দ্য ফিজিক্যাল কনস্টিটিউশন অফ রাজপুতস আর অ্যালাইক দোজ অফ আরিয়ান্স, এবং আর্যদের মতন ফিজিক্যাল যে স্ট্রাকচার, দৈহিক যে গঠন, সেটা রাজপুতদের আর্যদের সেম। দ্য রুলার্স অফ মেবার, জয়পুর অ্যান্ড বিকানের টেক প্রাইড ইন দেয়ার আরিয়ান অ্যানসেস্ট্রি অ্যান্ড কনসিডার দেমসেলভস অ্যাজ ডিসেন্ডেন্টস অফ রামা অর সূর্যবংশী। ঠিক আছে, অর্থাৎ মেবার বা জয়পুর বা বিকানের এই সমস্ত জায়গায় যে সমস্ত রাজপুতেরা শাসন করছেন, সেই সমস্ত রাজপুতেরা নিজেদেরকে আর্য বলে দাবি করেছেন এবং তাদের আর্য অ্যানসেস্ট্রির ওপরে গর্ববোধ করেছেন, এবং তারা বলেছেন যে তারা রাম বা রামের বংশোদ্ভূত, সূর্যবংশী তারা। ওকে, দ্য ফায়ার ওরশিপ, স্যাক্রিফাইসেস, ইয়াজনা আর সিমিলার টু দোজ অফ আরিয়ান্স, এবং তাদের মধ্যে, রাজপুতদের মধ্যে যে পূজার্চনা, হ্যাঁ, অগ্নি পূজা, যজ্ঞ করা, ঠিক আছে, বলিদান দেওয়া, এগুলো সব আর্যদের সঙ্গে তাদের একটা মিল রয়েছে। তো এটাও একটা থিওরি যে ভারতীয় যে ক্ষত্রিয় পরিবার, সেই ক্ষত্রিয় পরিবারেরই একটি পার্ট রাজপুতেরা। এটাও একটা অরিজিন থিওরি আমরা দেখলাম। এরপর আমরা দেখব অরিজিন ফ্রম ফায়ার, অর্থাৎ যেটা কিনা অগ্নিকুল থিওরি। এই অগ্নিকুল থিওরির মেইন প্রোপাউন্ডার যিনি, আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখানে হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাই এই জিনিসগুলো একটু একটু করে শুনে থাকলে মাথার মধ্যে যখন প্রশ্ন যদি ভবিষ্যতে কোনো দিন এসে যায় তাহলে আর অসুবিধা হবে না। তাহলে রাজপুতদের যে সৃষ্টি হয়েছে সেই মাউন্ট আবু পাহাড়ের যজ্ঞ থেকে, এর যে প্রোপাউন্ডার, এই থিওরির যিনি প্রোপাউন্ডার, তিনি হলেন চাঁদ বারদৈ। ঠিক আছে, চাঁদ বারদৈ। হি রাইটস ইন হিজ বুক পৃথ্বীরাজ রাসো। এই চাঁদ বারদৈ, তার একটা বই রয়েছে পৃথ্বীরাজ রাসো। সেই বইতে তিনি লিখেছেন দ্যাট ফোরফাদার্স অফ সাম রাজপুতস ওয়ার বর্ন ফ্রম দ্য হোলি ফায়ার ইন দ্য আবু মাউন্টেন্স। আবু পাহাড়ে একটা পবিত্র যজ্ঞ করা হয়েছিল, সেই পবিত্র যজ্ঞ থেকে রাজপুতদের বংশ পরম্পরা সৃষ্টি হয়েছে। 4 heroes were born out of from this fire, এবং সেই যজ্ঞাগ্নি থেকে 4টে রাজবংশের সৃষ্টি হয়েছিল। তারা হচ্ছেন দ্য পরিহার্স। পরিহারদের আরেকটা নাম প্রতিহার। ঠিক আছে, পরিহার্সদেরই আরেকটা নাম প্রতিহার্স। গুর্জর প্রতিহার্সদের সম্পর্কে কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে পড়েছি। ওকে, তাদের বসতি কোথায় ছিল? সাউদার্ন রাজস্থান। তারপরে দেখো দ্য চৌহানস। চৌহানস দে হেল্ড প্রতিহার্স এগেনস্ট আরবস। এই চৌহানেরা প্রতিহারদের সাহায্য করেছিল আরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে বা আরবদেরকে ঠেকিয়ে রাখতে ভারতে প্রবেশের দিক থেকে। এবং এই চৌহানদের যে বসস্থান সেটা ছিল ইস্টার্ন রাজস্থান। আর ইউ গেটিং? দ্য চালুক্যস অলসো নন অ্যাজ সোলাঙ্কিজ। ঠিক আছে, এই সোলাঙ্কি যারা চালুক্য তারা একই। ঠিক আছে, কাথিয়াওয়াড় গুজরাটে এদের শাসন কার্য চলতো। দ্য পারমার্স। ঠিক আছে, পারমার্সরা তারা তাদের যে সেটেলমেন্ট সেটা তারা মালওয়াতে করেছিল, ওয়েদার ক্যাপিটাল ধার নিয়ার ইন্দোর, মধ্যপ্রদেশের কাছাকাছি তাদের একটা রাজ্যস্থান ছিল। ওকে, তাহলে অগ্নিকুল থিওরি হয়ে গেল। চাঁদ বারদৈ হচ্ছে রাজপুতদের অগ্নিকুল থিওরির মেইন প্রোপাউন্ডার। ওকে, বেশ। এরপর চলে এসো থিওরি অফ অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডিয়া। অর্থাৎ কেউ কোনো ঐতিহাসিক মনে করছেন যে রাজপুতরা ভারতের মানে অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, ঠিক আছে, অ্যাবরিজিনাল হিসাবে তাদেরকে তুলে ধরছেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস থিওরি রাজপুতস হু মেইনলি লিভড নিয়ার বিন্ধ্যাচল মাউন্টেন, এবং এই ইন্ডিয়ান যে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট যে থিওরি রয়েছে সেটাতে বলা হচ্ছে যে বিন্ধ্যাচল পর্বতের পাদদেশে বা সেই সমস্ত এলাকায় এই রাজপুতদের মূল নিবাস ছিল। have originated from the original inhabitants of India. Okay, the Chandal Rajput of Bundelkhand originated from Gonds. The famous queen Durgavati belonged to this tribe. Are you getting? Okay, এবার দেখো মিক্সড থিওরিও একটা রয়েছে। থিওরি অফ মিক্সড অরিজিন। According to V.S. Smith, Rajput is a mixed race. Some Rajputs have descended from the foreign aggressors like Sok, Kushan, Hun. কোনো রাজপুতের যে ক্ল্যান সেটা শক, কুষাণ, হুনদের থেকে সৃষ্টি হয়েছে। এই সূত্রে V.S. Smith states that Rajputs were born of various race and caste. রাজপুত যে জাতি, সেই জাতি কিনা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তাদের উৎস বলে মনে করা হচ্ছে এই মিক্স থিওরি অনুযায়ী। ওকে, তাহলে মিক্স থিওরির যিনি প্রোপাউন্ডার তিনি হচ্ছেন V.S. Smith। ওকে, বেশ, তাহলে আমরা রাজপুতদের অরিজিন সম্পর্কে জেনে নিলাম। এবার চলে এসো
আমাদের মূল আলোচনার মধ্যে, যেটা আজকে আমাদের পড়তে হবে, দ্যাট ইজ দ্য পালস অফ বেঙ্গল, বাংলার পাল সাম্রাজ্য। দেখো, বাংলার পাল সাম্রাজ্য শুরু হয়েছিল 750 এডিতে এবং চলেছিল কিন্তু 1162 এডি পর্যন্ত। অর্থাৎ পাল সাম্রাজ্য সৃষ্টি করেছিলেন গোপাল, এবং এই পাল সাম্রাজ্যের পতন হয়েছিল কিন্তু আমরা দেখব পরবর্তীকালে গিয়ে যে গোবিন্দ পাল পাল সাম্রাজ্যের শেষ শাসক। ওকে, এই যে পাল সাম্রাজ্য দেখতেই পাচ্ছ অনেক দিন শাসন করা একটি সাম্রাজ্য। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে তারা শাসন করেছে ভারতবর্ষের বুকে। এবং এই পাল সাম্রাজ্যের 3টি ফেজ আমরা দেখব। পাল সাম্রাজ্যের 3টি ফেজে, প্রথম ফেজে আমরা যখন দেখব পাল সাম্রাজ্য, তখন আমি দেখব যে প্রথম ফেজটাকে, পাল সাম্রাজ্যকে মানে উচ্চতার বা সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছে নিয়েছেন ধর্মপাল। দ্বিতীয় ফেজে আমরা মহিপালকে দেখব, প্রথম মহিপাল। আর তৃতীয় ফেজে গিয়ে আমরা রামপালকে দেখব। ওকে, সো দেখো, পাল সাম্রাজ্য ভারতবর্ষে বা বাংলার বুকে যে একটা অনন্য স্থান করে নিয়েছিল, তার পেছনে অনেকগুলো কারণ ছিল। অনেকগুলি কারণের মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে যে, এই পয়েন্টটা একটা বিশেষ কারণ কি, শশাঙ্ক, গৌড়াধিপতি শশাঙ্ক, অর্থাৎ বাংলার একজন বিখ্যাত বাঙালি শাসক যদি আমরা বলতে চাই, বলতে পারি গৌড়াধিপতি শশাঙ্ক। সেই শশাঙ্কর যখন মৃত্যু হয়, অর্থাৎ 637 এডিতে শশাঙ্কের মৃত্যুর পরে সারা বাংলা জুড়ে একটা প্রায় 100 বছর সময়কাল জুড়ে বাংলাতে কোনো শক্তিশালী রাজা বা শক্তিশালী কোনো শাসনতন্ত্র ছিল না, যার কারণে বাংলায় বিভিন্ন সামন্ত রাজা যারা ছিলেন, অর্থাৎ ফিউডেটারি যে সমস্ত কিং, সামন্ত রাজারা, সেখানে কিন্তু তারা খণ্ড খণ্ডভাবে ছোট ছোট জায়গায় নিজেদের রাজ্য গড়ে নিজেরা শাসন করত এবং একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনের কলহে মেতে থাকতো। এটা কিন্তু দেখো, পাল সাম্রাজ্য শুরু হচ্ছে 750 এডিতে, আর শশাঙ্ক মারা গেছেন 637 এডিতে। তার মানে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে বাংলায় যে একটা নৈরাজ্য বা অ্যানার্কি যে প্রিভেইল করছিল, সেইটাকে বাংলায় বলে হচ্ছে ম্যাৎসেনায়। ঠিক আছে, তোমরা ম্যাৎসেনায়ের কথা শুনে থাকবে। তাহলে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার আগে পর্যন্ত সময়কালে বাংলায় যে একটা অস্থিরতা চলছিল, সেই সময়টাকে বলা হচ্ছে বাংলার ম্যাৎসেনায়। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার দেখো কতগুলো পয়েন্ট, যতগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবার মতন, প্রিলিমস হোক বা মেন্স, সমস্ত কিছু কিন্তু আমি এখানে কমপ্লিট করার চেষ্টা করছি। এই পালদের সম্পর্কে আমরা জানতে পাই, হ্যাঁ, ধর্মপালের যে খালুমপুর লিপি, সেই ধর্মপালের খালুমপুর লিপি থেকে আমরা কিন্তু পাল সাম্রাজ্য সম্পর্কে জানতে পাই। এবং এখান থেকে আমরা ইনফরমেশন পাই যে এই পাল সাম্রাজ্যে যিনি গোপাল, সেই গোপালের ঠাকুরদাদা যিনি ছিলেন, তিনি ছিলেন দ্বিতীয় বিষ্ণু। ঠিক আছে, দ্বিতীয় বিষ্ণু ছিলেন গোপালের ঠাকুরদাদা। দ্বিতীয় বিষ্ণুর মানে সন্তান ছিলেন হচ্ছে ব্যাপট। ঠিক আছে, দ্বিতীয় বিষ্ণুর সন্তান ছিলেন ব্যাপট, আর এই ব্যাপটের ছেলে হচ্ছেন গোপাল। ঠিক আছে, তাহলে গোপাল ওয়াজ দ্য সান অফ ব্যাপট। এবং this indicates that the family rose from humble beginning. Okay, acha, the foundation of Pala dynasty was laid in the middle of the 18th century. 18th সেঞ্চুরির মধ্যভাগে পাল সাম্রাজ্যের শিলা স্থাপন হয়। ওকে, আচ্ছা, এবার দেখো, তাহলে বললাম কি, যে শশাঙ্কের মৃত্যুর পরে সারা বাংলা জুড়ে 100 বছরেরও বেশি সময় ধরে একটা বিরাট একটা উচ্ছৃঙ্খল একটা সমস্যার মধ্যে ছিল বাংলা। তখন বাংলার বিভিন্ন সামন্ত রাজারা নিজেদের মধ্যে মিটিং করে, সভা করে গোপালকে কিন্তু রাজা নির্বাচিত করেছিলেন তাদের। অর্থাৎ এইখানে কিন্তু সেই সামন্ত রাজাদের একটা স্বার্থত্যাগ ছিল। সেই স্বার্থত্যাগটা কিসের ওপর ভিত্তি করে হতে পারে? সেই স্বার্থত্যাগটা কিন্তু রাজ্যের শান্তি শৃঙ্খলার উপর ভিত্তি করে হতে পারে। একটা জিনিস ভাবো, যখন কোনো একটা কেন্দ্রীয় শাসন, একটি শক্তিশালী শাসন যখন কোনো দেশে না থাকে, তখন সেই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যে যার মতন করে রাজত্ব তৈরি করছে, যে যার মতন করে অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন করছে, মানুষের জীবনও ব্যতিব্যস্ত হচ্ছে, সমগ্র দেশের জীবনশৈলী সেটাও ব্যতিব্যস্ত হচ্ছে। সেই কারণেই কিন্তু সেই সময়ের যুগে সামন্ত রাজা যারা ছিল, তারা গোপালকে তাদের রাজা নির্বাচিত করেছিলেন। ঠিক,
বেশ, তাহলে গোপালের সময়কাল শুরু হচ্ছে 750 এডি থেকে 770 এডি। সো ফাউন্ডার অফ পাল ডাইনাস্টি ইন বেঙ্গল, বাংলার পাল ডাইনাস্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন গোপাল। তিনি তার সাম্রাজ্যকে ইস্ট বেঙ্গল পর্যন্ত বাড়িয়ে নিয়েছিলেন। অ্যাকচুয়ালি পালদের যে মূল সেন্টার ছিল, পালদের যে মূল শাসন ছিল সেটা হচ্ছে মগধ। বিহারের যেটা কিনা মগধ আমরা সম্পর্কে পড়ে আসছি, দেখতেই পাচ্ছ মগধা, এই মগধা কিন্তু সেই মৌর্য যুগ থেকে চলছে। মগধ একটা ষোড়শ মহাজন পদের কিন্তু একটা অঙ্গ, সেই ষোড়শ মহাজন পদের যুগ থেকে কিন্তু এই মগধটা চলছে এবং মগধ ধীরে ধীরে কালক্রমে আমরা দেখতে পাচ্ছি স্বমহিমায় প্রতিষ্ঠা হয়েছে এবং এই পালদের যে মূল সেন্টার অফ পাওয়ার ছিল সেটা কিন্তু মগধ ছিল। সেইখান থেকে গোপাল যখন পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তখন তিনি তার সাম্রাজ্য ইস্ট বেঙ্গল মানে আমাদের যেটা অধুনা বাংলাদেশ সেই সমস্ত জায়গাটাকে তার সাম্রাজ্যের মধ্যে আনলেন। এই গোপাল ছিলেন বুদ্ধিজমের পৃষ্ঠপোষক, অর্থাৎ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই জন্যে এখানে একটা পয়েন্ট আমি লিখে রেখেছি খুব গুরুত্বপূর্ণ। যদি বলা হয় যে বাংলার প্রথম বৌদ্ধ রাজা কে, সো এটা আমরা নির্ভয়ে বলতে পারি যে বাংলার প্রথম বৌদ্ধ রাজা ছিলেন কিন্তু গোপাল। তাহলে হি ইজ কল্ড দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কিং অফ বেঙ্গল। ওকে, লামা তারানাথ তার বিবরণ অনুযায়ী গোপাল ওদান্তপুরীতে একটি মনেস্ট্রি তৈরি করেছিল বুদ্ধিস্টদের জন্য। ওকে, বুদ্ধিস্ট ফিলোসফার শান্তরক্ষিত, ঠিক আছে, বাংলায় বললে বলবো শান্তরক্ষিত, তিনি কিন্তু এই গোপালের কন্টেম্পোরারি ছিলেন। ওকে, বেশ, তাহলে এবার গোপালের পরে সিংহাসনে বসছেন তার পুত্র ধর্মপাল। ঠিক, ধর্মপালের শাসনকাল 770 এডি থেকে 810 এডি, তার মানে 40 বছরের একটি বিশাল শাসনকাল। হি ওয়াজ ইনভলভড ইন ট্রিপার্টাইট স্ট্রাগল। এই ট্রিপার্টাইট স্ট্রাগল কি জিনিস এটাও কিন্তু আমরা আজকের ভিডিওতেই কমপ্লিট করব এবং আজকের ভিডিওতে সর্বশেষ আমরা এই ট্রিপার্টাইট স্ট্রাগলটাকে দেখব। অ্যাকচুয়ালি সংক্ষেপে যদি বলতে হয়, ট্রিপার্টাইট স্ট্রাগলটা ছিল একটা জিনিস ভালো করে বোঝো, যে কনৌজ, যেটা কিনা হর্ষবর্ধন তৈরি করে গিয়েছিলেন কনৌজ, সেই কনৌজটা কিন্তু তৎকালীন সময়ে ভারতবর্ষের সবথেকে সর্বোৎকৃষ্ট একটি জায়গা ছিল। কারণ গঙ্গা নদীর তীরে এই শহরটি গড়ে উঠেছিল কনৌজ, আর সেই কনৌজের উর্বরতা, তার জমিটা উর্বর এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও সুন্দর জায়গাও কিনা, সিল্ক রুটের সঙ্গে কানেক্টেড কিনা, সেই জন্যে কনৌজের ওপরে আধিপত্য প্রতিষ্ঠার জন্যে সাউথ ইন্ডিয়ান কিংডম রাষ্ট্রকূটেরা, নর্থ ইন্ডিয়ান কিংডম প্রতিহারেরা এবং ইস্ট ইন্ডিয়ান কিংডম পালেরা সংগ্রামে লিপ্ত হয়েছিল। তো সেই সূত্র ধরে ধর্মপালও কিন্তু এই ট্রিপার্টাইট স্ট্রাগল মানে ত্রিশক্তি সংগ্রাম এ যুক্ত ছিল। ওকে, আচ্ছা, হি এস্টাবলিশড হিজ পাওয়ার ইন নর্থ ইন্ডিয়া। এবার ধর্মপাল তিনি তার সাম্রাজ্য বিস্তার নর্থ ইন্ডিয়া পর্যন্ত করলেন। অ্যান্ড দ্য গুজরাটি পোয়েট সোডোঢাল গেভ হিম দ্য টাইটেল উত্তরাপথস্বামী। তাহলে ধর্মপালের উপাধি ছিল উত্তরাপথস্বামী। তাকে এই উপাধি কে দিয়েছিল? তাকে এই উপাধি দিয়েছিল সোডোঢাল। ওকে, গুজরাটি কবি সোডোঢাল। আচ্ছা, হি ওয়াজ ডিফিটেড বাই প্রতিহার কিং বৎসরাজ কিন্তু এই ধর্মপালকে পরাজিত করেছিলেন। এদের মধ্যে যুদ্ধ কি নিয়ে হচ্ছে? কনৌজ দখল নিয়ে যুদ্ধ হচ্ছে, আমরা পরবর্তী সময় এগুলো পড়ব। সো গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে প্রতিহার কিং বৎসরাজ কিন্তু ধর্মপালকে ডিফিট করেছে, যেটা অলরেডি আমরা গুর্জর প্রতিহারদের মধ্যে এগুলো কিন্তু পড়ে এসেছি। লেটার বৎসরাজ ওয়াজ ডিফিটেড বাই রাষ্ট্রকূট কিং ধ্রুব। রাষ্ট্রকূট রাজ ধ্রুবর কাছে বৎসরাজ আবার পরাজিত হন। ওকে, একদিকে দেখো ব্যাপারটা কি হচ্ছে, তিনটি শক্তির সংগ্রাম হচ্ছে। এই যদি আমরা ভারতবর্ষকে দেখি, এইখানে আমাদের দেখতে পারবো প্রতিহারদা, এইখানে বাংলার পাল, এইখানে রাষ্ট্রকূটেরা, আর এইখানে রয়েছে কনৌজ। এই কনৌজকে নিয়ে এই তিন শক্তির মধ্যে যুদ্ধ চলছে। ঠিক, এবার কি করেছে, এই যে এইখানে হচ্ছে বৎসরাজ আছেন, প্রতিহার বংশের রাজা বৎসরাজ এই ধর্মপালকে হারিয়েছেন। ঠিক, আবার এই রাষ্ট্রকূট কিং ধ্রুব আবার বৎসরাজকে হারিয়েছেন। অর্থাৎ এই তিনটে ক্ল্যানের মধ্যে যুদ্ধ চলছে, এটাই ত্রিশক্তি সংগ্রাম। আজকে আমরা ভিডিওর শেষের দিকে পড়ব। ওকে, আচ্ছা, দেন কিং ধ্রুব ডিফিটেড ধর্মপাল। তারপর কিং ধ্রুব বৎসরাজকে হারিয়ে আবার ধর্মপালকেও হারিয়েছেন। হোয়েন কিং ধ্রুব ওয়েন্ট ব্যাক টু ডেকান
এবং এই দাক্ষিণাত্যের যে সম্রাট ধ্রুব তিনি কি করলেন, ধর্মপালকেও হারালেন, বৎসরাজকেও হারালেন, হারিয়ে যখন তিনি তার নিজের দেশে, নিজের দেশে যখন ফিরলেন, অর্থাৎ কর্ণাটকা ওই এরিয়াটাতে, তখন ধর্মপাল কি করলো, আবার কনৌজটাকে আক্রমণ করে কনৌজটা নিজের পাল সাম্রাজ্যের মধ্যে করে নিল। এগেন প্রতিহার কিং নাগভট্ট সেকেন্ড ডিফিটেড ধর্মপাল অ্যান্ড ক্যাপচার্ড কনৌজ। তারপর আবার প্রতিহার কিং নাগভট্ট সেকেন্ড, অর্থাৎ বৎসরাজের সন্তান নাগভট্ট সেকেন্ড, সে কী করলো, আবার ধর্মপালকে পরাজিত করে কনৌজ নিজেদের দখলে নিল। বাট রাষ্ট্রকূট কিং গোবিন্দ থার্ড ডিফিটেড নাগভট্টা অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু ডেকান। তারপর রাষ্ট্রকূট কিং গোবিন্দ তৃতীয় সে নাগভট্টকে আবার অ্যাটাক করলো, অ্যাটাক করে আবার ডেকানে ফিরে আসলো। ইন দিস সিচুয়েশন ধর্মপাল এগেন ক্যাপচার্ড কনৌজ, তখন আবার ধর্মপাল কনৌজকে ক্যাপচার। এই যে ত্রিশক্তি সংগ্রাম, এই প্রায় 200 বছর ধরে চলেছিল, 200 বছরের সংগ্রাম। আমরা দেখতে পাচ্ছি বৎসরাজ, ধর্মপাল আর কিং ধ্রুব, এই তিনজনের মধ্যে লড়াই চলছে। আমরা দেখব যে এদের নাতি নাতনিরাও কিন্তু এই যুদ্ধের সঙ্গে অবতীর্ণ হবে পরবর্তীকালে। ওকে, বেশ। অ্যাকর্ডিং টু কপার প্লেট অফ নারায়ণ পাল, পাল সাম্রাজ্যাধিপতি নারায়ণ পালের কপার প্লেট থেকে জানা যাচ্ছে যে হি ডিথ্রোনড ইন্দ্রায়ুধ অ্যান্ড সিলেক্টেড চক্রায়ুধ ইন দ্য থ্রোন অফ কনৌজ। এই ইন্দ্রায়ুধ চক্রায়ুধ এরা কিন্তু প্রতিহার বংশেরই রাজা ছিল। এদেরকে ইন্দ্রায়ুধকে সরিয়ে এই ধর্মপালের মানে খুব অনুগ্রাহী বা ধর্মপালের খুব স্বজন পোষণ বলাটা ঠিক নয়, ধর্মপালের বন্ধুত্ব সমতুল্য লোক চক্রায়ুধকে সিংহাসনে বসিয়েছিলেন কনৌজের। ঠিক, অ্যাকর্ডিং টু স্বয়ম্ভু পুরাণ হি কঙ্কার্ড নেপাল। স্বয়ম্ভু পুরাণ থেকে জানা যাচ্ছে যে ধর্মপাল নেপালও জয় করেছিলেন। হি অ্যাজিউম টাইটেলস লাইক পরমেশ্বর। এই ধর্মপাল তিনি পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন, পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন, এবং ধর্মপালকে উত্তরাপথ স্বামী উপাধি দিয়েছিলেন গুজরাটি কবি সোডঢল। ওকে, আচ্ছা, এখানে বোল্ড করে আমি একটি লাইন লিখে রেখেছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে হি ফাউন্ডেড বিক্রমশিলা ইউনিভার্সিটি। ধর্মপাল বিক্রমশিলা ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন এবং নালন্দা প্রথম কুমারগুপ্ত যে নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, সেই নালন্দা ইউনিভার্সিটিকে তিনি রিভাইভ করেছিলেন, আবার পুনরায় সাজিয়ে গুছিয়ে তার হিত যে গৌরব সেটাকে আবার পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন। ওকে, সো ধর্মপালের কৃতিত্বের মধ্যে এটা কিন্তু একটা বিরাট জিনিস। আমরা যখন পাল সাম্রাজ্য পড়ব তখন দেখব যে পালদের যুগে বাংলা ছিল একটা লার্নারদের জন্যে, শিক্ষিতদের জন্যে বা শিক্ষার একটা বিরাট অঙ্গন তৈরি করেছিল এই পাল শাসকেরা। ওকে, আচ্ছা, হি ওয়াজ দ্য প্যাট্রন অফ বুদ্ধিজম। তিনি বুদ্ধিজমের প্যাট্রন ছিলেন, অর্থাৎ ধর্মপালও বুদ্ধিস্ট ছিলেন। অ্যান্ড হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই বুদ্ধিস্ট স্কলার হরিভদ্র, এবং এই ধর্মপালের গুরুদেব ছিলেন হরিভদ্র। ঠিক আছে, ওকে। হি ওয়াজ টলারেন্ট টু আদার রিলিজিয়ন অলসো, এবং ধর্মপাল অন্যান্য ধর্মের প্রতিও তিনি অনেক উদার ছিলেন। এবং এই ধর্মপালের একজন প্রধানমন্ত্রী ছিলেন যার নাম ছিল গর্গ, এবং এই গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। ওকে, বেশ, তাহলে ধর্মপাল সম্পর্কে আমরা পড়লাম। এরপর চলে এসো দেবপাল। দেবপাল ছিলেন ধর্মপালের পুত্র। দেবপালের রাজত্বকাল দেখো 810 এডি থেকে 850 এডি, অর্থাৎ দেবপালেরও কিন্তু প্রায় 40 বছরের একটা শাসন কাজ। ঠিক, হি কঙ্কার্ড প্রাগ জ্যোতিষপুর অ্যান্ড ডিফিটেড দ্য গুর্জার। ওকে, অ্যান্ড দ্রাবিড় রুলার। ঠিক আছে, তিনি গুর্জরদেরকে হারাচ্ছেন, দ্রাবিড়দের হারাচ্ছেন, এবং প্রাগ জ্যোতিষপুরকে তিনি তার রাজ্যের মধ্যে আনছেন। হি ডিফিটেড রামভদ্র। সেই রামভদ্র হচ্ছে দ্বিতীয় নাগভট্টের ছেলে রামভদ্র, তাকে পরাজিত করছেন। তিনি অমোঘবর্ষকে পরাজিত করছেন, কে? দেবপাল। ওকে, দেবপালও কিন্তু বুদ্ধিস্ট ছিলেন, বুদ্ধিজমের প্যাট্রন ছিলেন তিনি। ওকে, হি ডোনেটেড 5 villages ফর দ্য মেনটেন্যান্স অফ বিহার ফাউন্ডেড বাই বলপুত্র দেব অফ জাভা সুমাত্রা। দেখো, জাভা যে সুমাত্রা, সেই জাভা বা সুমাত্রার, যেটাকে আমরা বর্তমান ইন্দোনেশিয়া বলতে পারি, সেই জায়গায় শৈলেন্দ্র রাজবংশ রাজত্ব করছিল। আর সেই শৈলেন্দ্র রাজবংশের রাজকুমার বা রাজা বলপুত্র দেব, সেই বলপুত্র দেব কিন্তু বাংলাতে চেয়েছিলেন যে বুদ্ধিস্ট মনেস্ট্রি তৈরি করার জন্যে, বৌদ্ধ বিহার তৈরি করার জন্যে, তার জন্যে কিন্তু এই বলপুত্র দেবকে তিনি বাংলার 5টি গ্রাম 5 ভিলেজ ডোনেট করেছিলেন সেখানে বিহার স্থাপন করার জন্য। ওকে, বেশ।
আফটার দ্য ডেথ অফ দেবপাল দ্য ফার্স্ট ফেজ অফ পাল ডাইনেস্টি কামস টু অ্যান এন্ড। আমি বলেছিলাম আগেই পাল সাম্রাজ্যকে আমরা তিনটে ফেজে দেখতে পারবো। তো এই দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের যে প্রথম ফেজ সেটা শেষের দিকে আসে। আফটার দেবপাল হিজ নেফিউ বিগ্রহপাল বিকেম দ্য কিং। বিগ্রহপাল 1850 থেকে 1854 পর্যন্ত শাসনকাল চালায়। সো তিনি ছিলেন কে? বিগ্রহপাল ছিলেন দেবপালের ভাইপো। ওকে, এবং দো হি অ্যাবডাক্টেড দ্য থ্রোন অ্যান্ড বিকেম সন্ন্যাসী। আর এই বিগ্রহপাল তিনি তার রাজকার্য সমস্ত সিংহাসন ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ওকে, আফটার বিগ্রহপালের পরে, আচ্ছা এইখানে বি আর এখানে ভি ইউজ করা হয়েছে বলে কনফিউজ হবে না, এটা এক বিগ্রহপাল। ওকে, বিগ্রহপালের পরে নারায়ণ পাল সিংহাসনে বসেন এবং নারায়ণ পাল প্রায় 50 বছরের সময়কাল কিন্তু এই বাংলা শাসন করেছেন। দেখো নারায়ণ পালের শাসনকাল কিন্তু 1854 এডি থেকে 908 এডি পর্যন্ত, তার মানে প্রায় 54 বছর তিনি শাসনকাল চালিয়েছেন। হিজ কিংডম, যখন নারায়ণ পাল বাংলা পাল সাম্রাজ্যের অধিকর্তা হয়েছেন তখন তিনি যুদ্ধ বিমুখ ছিলেন। তিনি শান্তি মানে কি বলে শান্তি পছন্দ, মানে কি বলে আমি এটাকে আসছে না মাথায়, তিনি শান্তিকে ভালোবাসতেন, শান্তিপ্রিয়, হ্যাঁ ইয়েস, শান্তিপ্রিয় লোক ছিলেন এই নারায়ণ পাল, যার কারণে তিনি কোনো যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেননি। বিশেষ করে রাজা হলে যুদ্ধ করতে হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু বিশেষ কোনো যুদ্ধ কিন্তু নারায়ণ পাল করেননি, যার কারণে তার কিংডম শুধুমাত্র বাংলায় এসে সীমাবদ্ধ হয়ে গেছিল। অর্থাৎ হিজ কিংডম শ্রাঙ্ক টু দ্য বেঙ্গল অনলি, শুধুমাত্র বাংলায় এসে সীমাবদ্ধ হয়ে গেছিল। ওকে, 1908 এডিতে যখন তিনি তার সাম্রাজ্য যখন পতন হচ্ছে তখন তিনি বিহার আর বাংলাতে তার সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখতে পেরেছেন। আফটার নারায়ণ পাল 3 উইক রুলার্স, হ্যাঁ, নারায়ণ পালের পরে 3জন দুর্বল শাসক, রাজ্যপাল, দ্বিতীয় গোপাল এবং দ্বিতীয় বিগ্রহপাল, এরা শাসনকার্য চালিয়েছে। 1908 থেকে 1988 পর্যন্ত এই উইক রোলারগুলো শাসনকাজ চালিয়েছে, প্রায় 80 বছর, 80 ইয়ার্স অফ লং টাইম এরা দুর্বল শাসকেরা শাসনকার্য চালিয়েছে। যার কারণে কি হয়েছে, পাল সাম্রাজ্যের প্রথম ফেজটা একদম শেষ বা পাল সাম্রাজ্যের পতন ঘটে গেছে। They successively ruled the kingdom up to 1988 AD. In this situation, Pal dynasty got shrunk and many independent rulers started ruling their empire. এবং এই সমস্ত দুর্বল শাসকদের জন্যে 80 বছর ধরে দুর্বল শাসকেরা শাসনকার্য চালাচ্ছে। তখন পাল সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত সামন্ত রাজারা ছিল তারা নিজেদের জায়গায় নিজেরা স্বাধীন রাজতন্ত্র গড়ে তুলেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 1988-তে এই যে দ্বিতীয় বিগ্রহপাল না, দ্বিতীয় বিগ্রহপালের ছেলে প্রথম মহিপাল পাল সাম্রাজ্যের ক্ষমতা তিনি গ্রহণ করছেন। তো দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল 1988-তে যখন পাল সাম্রাজ্যের সিংহাসনে বসছেন তখন তিনি আবার পাল সাম্রাজ্যটাকে রেজারেক্ট করছেন, পুনর্জাগরিত করছেন। আর এই জন্যেই প্রথম মহিপালকে বলা হচ্ছে দ্য ফাউন্ডার অফ সেকেন্ড ফেজ অফ পাল ডাইনাস্টি। পাল ডাইনাস্টির যে দ্বিতীয়বারের জন্য শুরু কে করছেন, মহিপাল করছেন। ওকে, ডিউরিং হিজ রুল বেঙ্গল ওয়াজ রুলড বাই ডিফারেন্ট রুলার্স। যখন মহিপাল সিংহাসনে বসছেন তখন বাংলা বিভিন্ন শাসক দ্বারা শাসিত হচ্ছে। যেমন ওয়েস্টার্ন বেঙ্গলে শাসনকার্য চালাচ্ছে সুরবংশীয় রাজা রণসুর। ইস্টার্ন বেঙ্গল মানে পূর্ববঙ্গ শাসন করছে চন্দ্রবংশীয় রাজা গোবিন্দচন্দ্র। এবং দাতন অর্থাৎ যেটা কিনা আমরা পশ্চিমবঙ্গ যদি আমরা বলতে চাই, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ বলতে দক্ষিণবঙ্গ, ঠিক, দাতন যেটা আমাদের বর্তমান যেটা মেদিনীপুর জেলা, সেই মেদিনীপুর জেলা দাতন বা দণ্ডভুক্তি, সেইখানে ঠিক আছে শাসন করছেন কম্বোজ শাসকেরা। ওকে, বেশ। দেন পাল কিংডম ওয়াজ লিমিটেড ইন অঙ্গ অ্যান্ড মগধ অনলি। তাহলে মহিপাল যখন সিংহাসনে বসছেন তখন পাল সাম্রাজ্য অঙ্গ মানে বিহারের খানিকটা জায়গা এবং মগধ এইটাই সীমাবদ্ধ হয়ে গেছে। আর বাদবাকি সমস্ত বাংলাটা জুড়ে এই যে সমস্ত আমরা রাজা দেখলাম, সুরবংশীয় রণসুর, চন্দ্রবংশীয় গোবিন্দচন্দ্র এবং কম্বোজ রাজারা শাসন করছে। বাট হি সাকসিডেড টু ইনক্লুড দিবাজপুর, গয়া, মুজফ্ফরপুর, পাটনা, তিবেরা
এই সমস্ত জায়গাগুলোকে তিনি ক্যাপচার করলেন। হি ক্যাপচার্ড নর্থ বেঙ্গল, তিনি পুরো নর্থ বেঙ্গলকে ক্যাপচার করলেন। অ্যাকর্ডিং টু সারনাথ ইনস্ক্রিপশন থেকে জানা যাচ্ছে হি বিল্ড গান্ধিকুটি, তিনি গান্ধিকুটি তৈরি করেছিলেন, এটা একটা বুদ্ধিস্ট প্রেয়ার হল। হি অ্যাপয়েন্টেড অতীশ দীপঙ্কর অ্যাজ আ চ্যান্সেলর অফ বিক্রমশিলা ইউনিভার্সিটি, এবং এই প্রথম মহিপাল তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন অতীশ দীপঙ্করকে, আমরা জানি বৌদ্ধ আচার্য অতীশ দীপঙ্কর, সেই অতীশ দীপঙ্করকে বিক্রমশিলা ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে নিয়োগ করছেন। ওকে, আচ্ছা। হি ওয়াজ ডিফিটেড বাই রাজেন্দ্র চোল, এবং এই প্রথম মহিপালকে রাজেন্দ্র চোল পরাজিত করেছিল। এবং এই সময় একটা কথা দেখো, রাজেন্দ্র চোল তখন দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের পতন হয়েছে ভাব, তো দক্ষিণ ভারতে যখন রাষ্ট্রকূটদের পতন হয়েছে ভাব, তখন চোল বংশ কিন্তু সাউথ ইন্ডিয়াতে প্রসপার করতে শুরু করে, তারা উন্নতি করতে শুরু করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজেন্দ্র চোল কিন্তু বাংলায়, আমি যদি সাল বলতে চাই তাহলে বলতে পারি 1021 থেকে, ঠিক আছে, 1021 থেকে 1023, এই যে 2 বছর, এই 2 বছর ধরে কিন্তু এই রাজেন্দ্র চোল কিন্তু বাংলাকে আক্রমণ করেছেন বারবার। এবং এখান থেকে এটা জানা যায় যে তিনি যখন বাংলাকে বারবার আক্রমণ করছেন, বাংলার শাসকদের যখন লুণ্ঠন করছেন, তখন মহিপাল কিন্তু তাকে প্রতিহত করতে বিফল হয়েছিলেন, বা এই রাজেন্দ্র চোলকে প্রতিহত করতে মহিপাল অতটা ইন্টারেস্ট দেখাননি, কারণ তিনি ভেবেছিলেন যে আমি যদি এখন এই বিশাল বড় শক্তি রাজেন্দ্র চোল, তার সঙ্গে যদি সংগ্রামে লিপ্ত হতে যাই, তাহলে আমার যেটা পুরনো সাম্রাজ্য ছিল সেই পুরনো সাম্রাজ্যকে আমি রক্ষা করতে পারবো না। তাই তিনি সবসময় যুদ্ধটাকে এড়িয়ে চলেছেন কিন্তু মহিপাল, কার সঙ্গে? রাজেন্দ্র চোলের সঙ্গে। আর রাজেন্দ্র চোল সেই সময় জানা যায় যে রাজেন্দ্র চোলের ভয়ে বাংলার সেই সময় যে সমস্ত সামন্ত রাজা বা বিভিন্ন যে সমস্ত রাজবংশগুলো ছোট ছোট ছিল, তারা সবাই রাজেন্দ্র চোলের ভয় পেয়ে রাজেন্দ্র চোলকে কিন্তু সেই গঙ্গার জল, গঙ্গা নদী থেকে গঙ্গার জল সেই সমস্ত রাজারা মাথায় করে বয়ে নিয়ে গিয়েছিলেন রাজেন্দ্র চোলের কাছে, এবং রাজেন্দ্র চোল সেই গঙ্গার জল দিয়ে তার রাজধানীকে ধৌত করেছিলেন, এবং তখন তিনি নাম দিয়েছিলেন, নিজের উপাধি নিয়েছিলেন এই রাজেন্দ্র চোল, গঙ্গাইকোন চোলপুরম। ওকে, গঙ্গাইকোন চোলপুরম মানে হচ্ছে নতুন রাজধানী তিনি তৈরি করেছিলেন। আর এই গঙ্গাইকোন চোলপুরম মানে হচ্ছে যে তোমার গঙ্গা বিজেতা, গঙ্গাইকোন্ড আর কি নাম নিয়েছে, উপাধি নিয়েছিলেন রাজেন্দ্র চোল, যে গঙ্গা বিজেতা, তিনি গঙ্গা পর্যন্ত বিজয় করেছেন সেই সাউথ ইন্ডিয়া থেকে এসে। ওকে, যাই হোক, তো তারপর দেখো, হি ওয়াজ ডিফিটেড বাই রাজেন্দ্র চোল অ্যান্ড লেটার এগেন ডিফিটেড বাই কলচুরি কিং গঙ্গেয়দেব। ঠিক আছে, গঙ্গেয়দেব এবং রাজেন্দ্র চোলের কাছে এই মহিপাল কিন্তু পরাজিত হয়েছেন। ডিউরিং হিজ রেন সুলতান মেহমুদ ইনভেডেড ইন্ডিয়া রিপিটেডলি, এবং তার শাসনকালে দেখতেই পাচ্ছ 988 থেকে 1038 পর্যন্ত যে শাসনকালের মধ্যে কিন্তু যে 1017 থেকে 1018 এই সমস্ত সময়কালের মধ্যেই কিন্তু সুলতান মাহমুদ আমাদের ভারত আক্রমণ করেছেন বারবার। সো মহিপাল এই সুলতান মাহমুদকে প্রতিহত করার জন্য অতটা ইন্টারেস্ট দেখাননি, কারণ বাংলায় থেকে সুদূর উত্তর পশ্চিমে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা কিন্তু মহিপালের পক্ষে সম্ভব ছিল না। ওকে, বেশ, এবার চলো ন্যায়পাল। প্রথম মহিপালের পর তার পুত্র ন্যায়পাল সিংহাসনে বসেন। ন্যায়পালের শাসনকালের সময় হচ্ছে 1038 থেকে 1055 এডি পর্যন্ত। তার শাসনকালে কলচুরি রাজা লক্ষ্মীকর্ণ অর্থাৎ লক্ষ্মীকর্ণ বা কর্ণদেব, ঠিক আছে, বাংলা আক্রমণ করেছিলেন, এবং তিনি ন্যায়পাল দ্বারা 2 বার পরাজিত হয়েছেন। ঠিক আছে, অর্থাৎ কলচুরি রাজা লক্ষ্মীকর্ণ বা কর্ণদেব তিনি বাংলায় 2 বার অ্যাটাক করেছেন, এবং 2 বারই ন্যায়পালের কাছে তিনি পরাজিত হয়েছেন। It was said that Buddhist scholar অতীশ দীপঙ্কর intermediated them and bring peace in Bengal, এবং এটা বলা হয় যে অতীশ দীপঙ্কর তিনি এই কর্ণদেব এবং ন্যায়পালের মধ্যে সমঝোতা তৈরি করেছিলেন, ইন্টারমিডিয়েটের কাজ করেছিলেন। ওকে, এবং বাংলায় শান্তি বজায় রেখেছিলেন। ওকে, বেশ, ন্যায়পালের পরে আমরা দেখতে পাচ্ছি বিগ্রহপাল তৃতীয়। ঠিক, বিগ্রহপাল তৃতীয়র শাসনকালটা হচ্ছে 1055 থেকে 1072 এডি পর্যন্ত তিনি শাসন করছেন।
বিগ্রহপাল বিগ্রহপাল তৃতীয় ছিলেন ন্যায়পালের সন্তান। ইন হিজ রেন কলচুরি কিংস অ্যাটাকড বেঙ্গল এগেন। তার শাসনকালে কলচুরি রাজারা আবার বাংলা অ্যাটাক করলো। বাট হি ডিফিটেড কর্ণদেব অ্যান্ড ম্যারিজ হিজ ডটার যৌবনশ্রী অ্যান্ড মেড পিস উইথ দেম। তো কর্ণদেব যখন আবার তৃতীয় বিগ্রহপালকে অ্যাটাক করছেন, তখন তৃতীয় বিগ্রহপাল তাকে পরাজিত করছেন এবং তৃতীয় বিগ্রহপাল কর্ণদেবের কন্যা যৌবনশ্রীকে কিন্তু বিবাহ করেছিলেন, এবং যাতে করে কলচুরি আর পালদের মধ্যে একটা শান্তি স্থাপিত হয়েছিল। ওকে, ইন হিজ রেন চালুক্য কিংস রিপিটেডলি অ্যাটাকড বেঙ্গল অ্যান্ড ক্যাপচার্ড গৌড়, ঠিক আছে, অ্যান্ড কামরূপ। এই সময় চালুক্যরা কিন্তু তোমার বাংলাকে অ্যাটাক করে গৌড় আর কামরূপ দখল করে নিচ্ছে। সোম ডাইনাস্টি, উড়িষ্যার যে সোম ডাইনাস্টি ছিল, সেই উড়িষ্যার সোম ডাইনাস্টি বাংলা আক্রমণ করছে এবং রাঢ়বঙ্গকে তারা ক্যাপচার করছে। দিস ইজ রাঢ়বঙ্গ, ঠিক আছে, যেটা কিনা বর্তমানের পশ্চিমবঙ্গ। আজকের পশ্চিমবঙ্গকে আমরা রাঢ়বঙ্গ বলতে পারি। ডিউরিং হিজ রেন পাল ডাইনাস্টি বিকাম ভেরি উইক অ্যান্ড দেয়ার ফিউডেটারিজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এই বিগ্রহপাল তৃতীয়ের সময়ে যে দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা মহিপাল প্রথম করে গিয়েছিল, তার পতন আবার ঘটছে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে পালদের অধীনে যে সমস্ত ফিউডেটারিজগুলো ছিল, সামন্তরা যারা ছিল, তারা নিজেদের স্বাধীন ঘোষণা করছে এবং পৃথক পৃথক রাজ্য শাসনের জন্য মনোনিবেশ করছে। অ্যান্ড ইট ওয়াজ দ্য স্টার্ট অফ ডিক্লাইন অফ দিস ডাইনাস্টি। এবং এটাই ছিল এই সাম্রাজ্যের পতনের সূত্রপাত। ওকে, এরপর দেখতে পাচ্ছি মহিপাল দ্বিতীয়। মহিপাল দ্বিতীয়র সময়কালটা দেখো, 1072 থেকে 1073, 1 বছরের কার্যকাল। তৃতীয় বিগ্রহপালের সন্তান ছিল মহিপাল দ্বিতীয়। হি ওয়াজ আ উইক রুলার, তিনি একজন দুর্বল শাসক ছিলেন। সো হি ওয়াজ নট কেপেবল টু রেস্টোর পিস অ্যান্ড রেগুলেশন ইন বেঙ্গল, যার কারণে তিনি বাংলায় শান্তি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে অসমর্থ হয়েছিলেন। কিন্তু এই মহিপাল দ্বিতীয়র মধ্যে শয়তানি কম ছিল না। কেন? কারণ মহিপালের আরও দুজন ভ্রাতা ছিল, মানে ভাই ছিল। একজন হচ্ছে সুরপাল আর একজন হচ্ছে রামপাল। ওকে, সো এই মহিপাল দ্বিতীয় সিংহাসনে বসার সময় তিনি এই সুরপাল আর রামপালকে অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করে জেলবন্দি করে দিলেন। ঠিক, আর এই সুরপাল আর রামপালকে যখন জেলবন্দি করলো, এই সুযোগ নিয়ে বরেন্দ্রভূমিতে, অর্থাৎ কিনা যেটা বর্তমানে দিনাজপুর, ঠিক, বাংলাদেশ আর ভারত মিলিয়ে যে আমাদের দিনাজপুর রয়েছে না, সেই দিনাজপুরটা, বৃহত্তর দিনাজপুরটা ছিল বরেন্দ্রভূমি, যেটা কিনা নর্থ বেঙ্গলে। সেই নর্থ বেঙ্গলের একটা পার্ট বরেন্দ্রভূমি। এই বরেন্দ্রভূমিতে কৈবর্তরা কিন্তু বসবাস করত। কৈবর্ত হচ্ছে একটা ইন্ডিয়ান ট্রাইব, যাদের মূল কাজ মৎস্য শিকার, অর্থাৎ যারা মাছ ধরে খেয়ে পরে বেঁচে থাকে, সেই কৈবর্তরা কিন্তু এই বরেন্দ্রভূমিতে বাস করত। সো যখন মহিপাল দ্বিতীয় সিংহাসনে বসে, তখন সে তার নিজের দুই ভাই সুরপাল আর রামপালকে অ্যারেস্ট করছে, জেলবন্দি করছে। এই সুযোগ নিয়ে কৈবর্তরা নিজেদের মধ্যে বিদ্রোহ শুরু করে। এবার কৈবর্তরা নিজেদের মধ্যে বিদ্রোহ কেন শুরু করলো? দেখো, আমরা এখনই কৈবর্ত বিদ্রোহ দেখব। কৈবর্তদের বিদ্রোহের যে মূল কাহিনী সেটা ছিল, দেখো, এই যে পাল সাম্রাজ্যে যে সমস্ত পাল শাসকেরা ছিলেন, এরা প্রত্যেকেই ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সো বৌদ্ধ ধর্মে যেহেতু অহিংসা, জীব হত্যা মহাপাপের কথা বলা হচ্ছে বৌদ্ধ ধর্মে, সেই ক্ষেত্রে কৈবর্ত যেহেতু মৎস্য শিকার করত, মাছ তারা খেত, যার কারণে আমার মনে হয় বা ঐতিহাসিকেরা এটা মনে করেছেন যে সেই মৎস্য শিকারে কৈবর্তদের বাধা দেওয়া হতো, যার জন্য তাদের জীবনযাত্রায় প্রভাব পড়তো। এই কারণে কৈবর্তরা কিন্তু মহিপাল যেহেতু উইক রুলার ছিলেন, সেই জন্য তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর মহিপাল দ্বিতীয় এই কৈবর্ত বিদ্রোহকে প্রতিহত করতে গিয়ে তিনি কিন্তু 1073 খ্রিস্টাব্দে নিহত হন। ওকে, এবার চলো আমরা এক ঝলক কৈবর্ত বিদ্রোহ দেখে আসি, তারপর আবার পাল সাম্রাজ্যে ফিরব। দেখো, কৈবর্ত বিদ্রোহ, দ্য বরেন্দ্র রিভেলিয়ন, অলসো নোন অ্যাজ কৈবর্ত রিভোল্ট। বরেন্দ্রভূমিতে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহকেই কিন্তু আমরা কৈবর্ত বিদ্রোহ বলবো। তাহলে বরেন্দ্রভূমিটা বর্তমানে কোথায় আছে বললাম? দিনাজপুর রয়েছে, যেটা বাংলাদেশ আর ভারতের দুটো দিনাজপুরকে মিলিয়ে বৃহত্তরভাবে ওই জায়গাটাকে মনের মধ্যে রাখো।
দ্য রিভোল্ট ওয়াজ অ্যাগেনস্ট কিং মহিপালা সেকেন্ড লেড বাই দিব্য, এবং এই কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? দিব্য বা দিব্যক। কোথাও কোথাও দিব্যক পাবে, কোথাও কোথাও দিব্য পাবে। সো কৈবর্তদের নেতা দিব্য এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। It is known as not only the first successful rebellion of Bengal but also Indian subcontinent. ভারতীয় উপমহাদেশে এটি ছিল প্রথম, বাংলা তথা ভারতীয় উপমহাদেশে এটি ছিল প্রথম বিদ্রোহ, এবং প্রথম শুধু বিদ্রোহ নয়, সাকসেসফুল রিবেলিয়ন, প্রথম সফল গণবিদ্রোহ বলতে পারো। একটা ভূমিপুত্ররা তাদের নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য লড়াই করছে, এই কৈবর্তরা, ঠিক আছে। দ্য কৈবর্ত ওয়ার এবল টু ক্যাপচার বরেন্দ্র রিজন বাই দিস রিবেলিয়ন, এবং এই বিপ্লবের দ্বারা, এই সংগ্রামের দ্বারা কৈবর্তরা সফল হয়েছিল তাদের বরেন্দ্র ভূমিটাকে ক্যাপচার করতে, পালদের শাসন থেকে মুক্ত করতে। ইট ইজ সেড দ্যাট রিবেলিয়ন টুক প্লেস ফ্রম 1075 থেকে 1082, অর্থাৎ 1075 সাল থেকে 1082 সাল পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল, এবং এই বিদ্রোহের সময় মহিপাল দ্বিতীয় সময় শুরু হয়েছিল এবং রামপাল দ্বিতীয় পর্যন্ত চলেছিল, ঠিক আছে। ইন 1082 কিং রামপাল ওয়াজ সাকসিডেড টু রিক্যাপচার হিজ ফাদারল্যান্ড বরেন্দ্র বাই ডিফিটিং ভীমা উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ নেবারিং বৎসলস, ঠিক আছে। দেখো, যখন রামপাল সিংহাসনে বসছে, রামপাল সিংহাসনে বসে তাদের যে পিতৃপুরুষের যে ভূমি বরেন্দ্র ভূমি, সেটাকে আবার কৈবর্তদের কাছ থেকে ক্যাপচার করে নেয়, ঠিক আছে। কাকে হারিয়ে? ভীমকে হারিয়ে। ভীম কে ছিল? ভীম ছিল দিব্যর নাতি ছেলে, খুব সম্ভব, ঠিক আছে। দিব্যর আরেকটা ছেলে ছিল, সে তোমার শুদ্ধক, আমরা নাম পাবো, সামনেই পাবো, আমি বলছি। Thus the first revolt of rebellious কৈবর্ত came to an end, এবং এইভাবে রামপালের আমলে কৈবর্ত বিদ্রোহ সমাপ্ত হয়েছিল। দ্য কৈবর্তস ওয়ার মেইনলি অ্যাবরিজিনাল ফিশারম্যান ট্রাইবাল কমিউনিটিজ, তাহলে আগেই বলেছি তারা ফিশারম্যান ছিল, ট্রাইবাল কমিউনিটিস ছিল, অ্যাবরিজিনাল ছিল, মানে ওই বরেন্দ্র ভূমির ভূমিপুত্র ছিল এরা। দে আর্নড দেয়ার লাইভলিহুড বাই ফিশিং ফ্রম দেয়ার অ্যানসেস্টর্স, তারা তাদের জীবন ধারণ করতো ফিশিং করে, মাছ শিকার করে, মাছ খেয়ে, মাছ বিক্রি করে, যাই হোক। বাট as the Pala emperors were non-violent in their religious beliefs, কিন্তু যেহেতু পাল শাসকেরা তাদের ধর্মীয় জায়গা থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে যেহেতু তারা নন ভায়োলেন্ট ছিল, অহিংস ছিল, জীবহত্যা মহাপাপ বলে মনে করত, তাই দে ওয়ার অ্যাগেনস্ট অফ ইটিং ফিশ অ্যান্ড মিট, তাই তারা মাছ বা মাংস খাওয়া পছন্দ করতো না, আর যেটা কৈবর্তরা করতো। As a result, the Koivartas were abused by the Pala emperors. Besides, King Mohipal II arrested his two brothers Shurapal II and Rampal II in the time of ascending the throne. যখন এছাড়াও ওই যে মাছ টাছ খাওয়া সেটা তো গেলই, এছাড়াও যখন মহিপাল দ্বিতীয় সিংহাসনে বসছেন, তখন আগেই আলোচনা করলাম তার দুই ভাই সুরপাল এবং রামপাল দ্বিতীয়, এদেরকে যখন অ্যারেস্ট করে জেলবন্দি করলো, তখন রামপালের কিছু বন্ধু ছিল এই তোমার কৈবর্তদের মধ্যে। অ্যাজ আ রেজাল্ট সাম বৎসল অফ টু অ্যারেস্টেড ব্রাদার্স অলসো টুক পার্ট ইন দ্য রিবেলিয়ন, এবং বৎসল মানে ফ্রেন্ড, ঠিক আছে, রাজ পরিবারের যারা বন্ধু তাদের বৎসল বলা হচ্ছে, সেই বৎসলরা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং মহিপাল দ্বিতীয়র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক আছে। পালা এমপ্লয়ি দিব্য কল্ড ফর রেভলিউশন, এবং পালদেরই একজন এমপ্লয়ি ছিল, পালদেরই একজন সাম্রাজ্যে কর্মরত কর্মচারী দিব্য, সে পাল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল দিব্য। কৈবর্তস রেসপন্ডেড অন হিজ কল অ্যান্ড রিবেলস ওয়ার ইজিলি এবল টু ক্যাপচার দ্য বরেন্দ্র রিজন। কৈবর্তরা দিব্যকে সাড়া দিয়েছিল, দিব্যর ডাকে সাড়া দিয়েছিল, এবং তারা পাল সাম্রাজ্য থেকে বরেন্দ্র ভূমিকে ক্যাপচার করে নিয়েছিল। অ্যাজ দ্য কৈবর্তস ওয়ার ভেরি এক্সপার্ট ইন বোটিং, যেহেতু কৈবর্তরা বোটিংয়ে, দেখো মৎস্য শিকারী, তার মানে কি তারা তো বোটিং শিখবেই, জলে তাদের বাস। দে ক্যাপিটালাইজড অন নেভাল ওয়ার, তারা সামুদ্রিক যুদ্ধ মানে নৌকা যুদ্ধ আর কি, যেটাকে বলে নেভাল, বুঝতেই পারছো, নেভি, মানে জলপথের মার্গে তারা যুদ্ধাস্ত্রকে সানিয়ে নিয়েছিল। মহিপাল সেকেন্ড অলসো ওয়াজ কিল্ড বাই দ্য রিভেলস, এবং সেই রিভেলের সময় দ্বিতীয় মহিপাল নিধন হয়েছিল, এটা আগেই আমরা আলোচনা করলাম। অ্যান্ড দ্য পাল আর্মিজ ওয়ার ফোর্সড টু ফল ব্যাক, তো
তো যখনই দ্বিতীয় পাল মহিপালের পতন হলো বা মৃত্যু হলো তখন পাল আর্মি ফল ব্যাক করলো। ওকে, অ্যাজ আ রেজাল্ট বরেন্দ্র ওয়াজ ডিক্লেয়ার্ড আ সেপারেট স্টেট বাই দিব্য, এবং তখন দিব্য বরেন্দ্রটাকে একটা আলাদা স্টেট হিসাবে ঘোষণা করলেন। আফটার দ্য ডেথ অফ দিব্য, ফার্স্ট দিব্যস ব্রাদার রুদ্রকা, রুদ্রকা, দিব্যর ভাই রুদ্রকা এবং রুদ্রকার ছেলে ভীম পরপর এই বরেন্দ্র ভূমিতে শাসনকার্য চালিয়েছে। তারপর যখন রামপাল আবার সিংহাসনে বসলো তখন এই ভীমাকে পরাজিত করে রামপাল আবার সেই বরেন্দ্র ভূমিকে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো। ওকে, তাহলে ভীমা এস্টাবলিশড হিমসেলফ অ্যাজ আ সাকসেসফুল অ্যান্ড এক্সপার্ট রুলার। হি মেড দ্য ওয়ার টর্ন বরেন্দ্র প্রসপার, তিনি বরেন্দ্র ভূমিকে প্রসপার করতে চেষ্টা করেছেন। দ্য কৈবর্ত পিলার ইজ স্টিল স্ট্যান্ডিং ইন দিনাজপুর অফ বাংলাদেশ অ্যাজ আ সাইন অফ দ্য ডাইনাস্টি, এবং বাংলাদেশের দিনাজপুরের মধ্যে কৈবর্ত পিলার এখনও দাঁড়িয়ে আছে এবং তারা তাদের ইতিহাসটাকে চিৎকার করে বলছে আমাদের সামনে। আর ইউ গেটিং? ওকে, তাহলে আমরা দ্বিতীয় মহিপাল আর রামপালের শাসনকালের মধ্যে একটা ঝলক দেখে আসলাম কৈবর্তদের বিদ্রোহ সম্পর্কে। এইবার আমরা রামপালকে দেখছি। রামপালের শাসনকাল ছিল 1077 এডি থেকে 1030 এডি পর্যন্ত, 1130 পর্যন্ত। ওকে, প্রায় 60 বছরের কাছাকাছি শাসনকাল। ঠিক দেখো, মহিপাল সেকেন্ড অ্যারেস্টেড হিজ ব্রাদার্স সুরপাল অ্যান্ড রামপাল, বাট ইন দ্য টাইম অফ কৈবর্ত রিভেলিয়ন মহিপাল ওয়াজ অ্যাসাসিনেটেড অ্যান্ড দেই টুক শেল্টার ইন মগধা। যখন মহিপালের মৃত্যু হলো তখন এই রামপাল এবং সুরপাল এরা মগধে গিয়ে আশ্রয় নিয়েছিল। মগধটা কি? মগধটা তাদের অ্যানসেস্ট্রাল কিংডম, তাদের পূর্বপুরুষের রাজ্য, ওটা মগধ, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। আফটার মহিপাল সেকেন্ড সুরাপাল সিংহাসনে বসেন, কারণ সুরাপাল বড় ভাই ছিল কিনা, তাহলে মহিপালের পরে সুরাপাল সিংহাসনে বসেন। তিনি 1072 থেকে 1077 সাল পর্যন্ত রাজত্ব করেন। এরপরে কিনা তিনি অল্প সময় জন্য শাসন করলেন এবং এই সুরপালের পরে রামপাল সিংহাসনে বসলেন, এবং রামপাল কিন্তু পাল সাম্রাজ্যের যে তৃতীয় ফেজ, সেই তৃতীয় ফেজের কিন্তু একজন সফল শাসক আমরা রামপালকে বলতে পারি। তাহলে হি ইজ কনসিডার্ড লাস্ট এ স্ট্রং অ্যান্ড সাকসেসফুল পাল কিং। তাহলে পাল সাম্রাজ্যের শেষ সফল এবং শক্তিশালী রাজার কথা যদি বলতে হয় তাহলে আমরা রামপালকে বলবো। ওকে, হি রিক্যাপচার্ড দ্য বরেন্দ্র রিজন ফ্রম দ্য কৈবর্তাস আফটার ডিফিটিং ভীমা। তিনি বরেন্দ্র ভূমিকে আবারও পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন ভীমাকে পরাজিত করে। অলরেডি আমরা এটা আলোচনা করেছি। হি ইনভেডেড কামরূপ অ্যান্ড কলিঙ্গ, তিনি কামরূপ যেটা বর্তমানের আসাম সেই জায়গাটা এবং উড়িষ্যা তিনি আক্রমণ করেছিলেন। হি ফাউন্ডেড জগদ্দল মহাবিহার ইন বাংলাদেশ, বাংলাদেশে তিনি জগদ্দল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। হি এস্টাবলিশড হিজ নিউ ক্যাপিটাল রামাবতী, রামাবতীতে তিনি তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন। এই রামাবতীটা কোথায় ছিল? এটা গঙ্গা আর করতোয়া নদীর সঙ্গমস্থলে, গঙ্গা এবং করতোয়া নদীর সঙ্গমস্থলে রামাবতী নামে একটি জায়গায় তিনি রাজধানী স্থাপন করেছিলেন রামপাল। এটা মনে রাখতে হবে। রামপালের রাজসভায় যিনি কবি ছিলেন তিনি ছিলেন সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী ছিলেন রামপালের রাজসভার রাজকবি, এবং এই রামপাল কিন্তু এই সন্ধ্যাকর নন্দী কিন্তু রামপালের জীবন চরিত্র নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন, একটা কবিতা রচনা করেছিলেন, কাব্যগ্রন্থ, দ্যাট ইজ রামচরিতম। ঠিক, তাহলে রামচরিতম কার লেখা? রামচরিতম হচ্ছে রামপালের জীবন নিয়ে লেখা, সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিতম। ওকে, বা রামচরিত। ওকে, দ্য কিংডম ডিসইন্টিগ্রেটেড ডিউরিং হিজ সান কুমার পালস রেন, এবং যখন রামপালের পরে তার ছেলে কুমার পাল যখন সিংহাসনে বসলো তখন থেকে কিন্তু এই সাম্রাজ্য ডিসইন্টিগ্রেট হতে শুরু করলো। ডিসইন্টিগ্রেট মানে কি? আবার ইন্টিগ্রেট মানে একত্রিত হওয়া, ডিসইন্টিগ্রেট মানে খণ্ড বিখণ্ড হওয়া। ওকে, বেশ, তাহলে এবার কুমার পাল। কুমার পালের শাসনকাল হচ্ছে 1130 থেকে 1140, 10 বছরের শাসনকাল। আফটার রামপাল দ্য ডাইনাস্টি স্টার্টেড ডিক্লাইনিং, রামপালের পরে এই সাম্রাজ্য কিন্তু পতনের দিকে ধাবিত হয়েছিল। হিজ সান কুমার পাল স্যাট অন দ্য থ্রোন বাট হি ফেসড মেনি ইন্টারনাল স্ট্রাগলস। রামপালের পর কুমারপাল সিংহাসনে বসেছিল কিন্তু তাকে অনেক ইন্টারনাল স্ট্রাগলের সম্মুখীন হতে হয়েছিল। হিজ মিনিস্টার বিদ্যাদেব সাপ্রেস দ্য কামরূপ রিবেলিয়ন
কামরূপে তখন আবার বিদ্রোহ ঘোষণা হয়েছে। সেই কামরূপের বিদ্রোহকে দমন করার জন্যে কুমার পাল তার মন্ত্রী বিদ্যাদেবকে পাঠিয়েছেন, আর বিদ্যাদেব সেখানে গিয়ে কামরূপ রিবেলিয়ানদের শান্ত করে সেখানে তিনি তার নিজের সাম্রাজ্যকে স্থাপন করে বসেছেন, অর্থাৎ সেখানে তার নিজের স্বাধীন রাজ্য গড়ে তুলেছেন। আফটার হিম হিজ সান গোপাল থার্ড, কুমার পালের পরে তার পুত্র তৃতীয় গোপাল 1140 থেকে 1144 পর্যন্ত শাসন করেছেন, এবং তার যে কালসীমা, তার যে রাজত্বকালের যে ইতিহাস সেটা আমরা জানতে পারি না। আফটার গোপাল থার্ড হিজ সান মদন পাল, গোপাল তৃতীয়ের পুত্র মদন পাল, তিনি শাসন করেছেন প্রায় 10 বছর বা 11 বছর, 1144 থেকে 1155 পর্যন্ত। ইন হিজ রেন ফিউডাল কিং অফ রাঢ়বঙ্গ বিজয় সেন ক্যাপচার্ড গৌড়া। দেখো এই মানে মদন পালের রাজত্বকালটা একটু গুরুত্বপূর্ণ কেন, কারণ বাংলায় যখন পাল সাম্রাজ্যের পতন ঘটছে তখন বাংলায় সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, সেন বংশ প্রতিষ্ঠা হচ্ছে। তো এই বাংলায় যখন মদন পাল রাজত্ব করছে তখন এই পালদেরই একজন ফিউডাল কিং ছিল রাঢ়বঙ্গের বিজয় সেন, ঠিক আছে। বিজয় সেন তিনি হচ্ছেন সামন্ত সেনেরই পুত্র। সো সেই সামন্ত সেনের পুত্র বিজয় সেন রাঢ়বঙ্গে শাসন করছে, এবং তিনি বিজয় সেন কী করলেন, পাল শাসক মদন পালের মানে দুর্বলতার সুযোগ নিয়ে গৌড়কে তিনি আক্রমণ করলেন এবং ক্যাপচার করলেন। দ্য লাস্ট পাল রুলার ওয়াজ কিং গোবিন্দ পাল, এবং এরপরে আমরা যখন শেষ পাল শাসকের কথা বলবো তো গোবিন্দ পাল ছিল শেষ পাল সম্রাট বা পাল রাজা। তিনি শাসন করেছেন 1155 থেকে 1162। তাহলে এই যে 1162 পর্যন্তই পাল সাম্রাজ্য ছিল। তারপর এবং যখন গোবিন্দ পাল শাসন করছেন তিনি কিন্তু আর বাংলাতে থাকছেন না, তিনি চলে গেছেন কোথায়, গয়াতে, অর্থাৎ পাল সাম্রাজ্য তখন গয়ায় গিয়ে থেকেছে, আর বাদবাকি সব এদিক ওদিক হয়ে গেছে সব। In 1162, Pala dynasty faced this complete decline and they were replaced by Shen dynasty. 1162-তে আমরা দেখছি পাল সাম্রাজ্যের সম্পূর্ণ পতন ঘটলো এবং সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। ঠিক, তাহলে এইভাবে আমরা কিন্তু পাল সাম্রাজ্যটাকে দেখলাম। ভিডিও লেকচারটা আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। আমি যদি কোনো ভুল ইনফরমেশান তোমাদেরকে প্রোভাইড করে থাকি বা আমার যদি মিসমাইন্ড হয় বা মিস অফ টাং হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। ওকে, বেশ, এবার চলে আসো অ্যাচিভমেন্টস অফ দ্য পালস। পালদের অ্যাচিভমেন্ট কী ছিল? The Pal period is also known as a golden era in Bengali history. বাংলার ইতিহাসে পাল সাম্রাজ্য বা পাল সময়কালটাকে বলা হয় স্বর্ণযুগ। স্বর্ণযুগ বলার পেছনে কারণ রয়েছে, তারা যেহেতু বুদ্ধিস্ট সেন্টার, অর্থাৎ দে অলসো প্যাট্রোনাইজড বুদ্ধিস্ট সেন্টার্স অফ লার্নিং লাইক নালন্দা ইউনিভার্সিটি অ্যান্ড বিক্রমশিলা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি এবং বিক্রমশিলা ইউনিভার্সিটিকে ঢেলে সাজানোর মতন কাজ তারা করেছিল এবং বাংলাকে তারা একটা সেন্টার অফ লার্নিংয়ের একটা কেন্দ্র বানিয়েছিল। দ্য ফার্স্ট বেঙ্গলি লিটারারি ওয়ার্ক চর্যাপদ ইজ অ্যাট্রিবিউটেড টু দিস পিরিয়ড। সব থেকে গুরুত্বপূর্ণ এই পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে খুব। চর্যাপদ কোন সময়কালে রচিত হয়েছে? মনে রাখবে, বাংলায় যখন পাল সাম্রাজ্য চলছে, বাংলার প্রথম সাহিত্যিক চর্চা বা বাংলার যদি প্রথম সাহিত্য কাজকর্ম যদি বলতে হয় তাহলে সেটা চর্যাপদকে বলা হবে। চর্যাপদ, তাহলে পাল সাম্রাজ্যের সময় চর্যাপদ লিখিত হচ্ছে। আর সুমাত্রার বলপুত্রদেব, যিনি শৈলেন্দ্র কিং বলপুত্রদেব জাভা, তার দেবপালের সময়, দেবপাল সম্পর্কে আমরা পড়েছি, দেবপালের রাজসভায় তিনি অ্যাম্বাসেডার পাঠাচ্ছেন। মেনি বুদ্ধিস্ট টিচার্স ফ্রম পালা কিংডম ট্রাভেল টু সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু বিভিন্ন বৌদ্ধিস্ট সন্ন্যাসীরা গিয়েছেন বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্যে। অতীশ দীপঙ্কর, তিনি সারনাথে তার প্রিচিং করছেন, তিব্বতে যাচ্ছেন, ঠিক আছে। সংস্কৃত স্কলার্স ওয়ার অলসো প্যাট্রোনাইজড বাই পালা কিংস। পালা কিংস বিভিন্ন সংস্কৃত স্কলার্সদেরকেও তাদের রাজসভায় স্থান দিয়েছেন, ঠিক আছে। দেখো, গৌড়পদ কম্পোজড, গৌড়পদ, ঠিক আছে, গৌড়পদ কম্পোজড অগম শাস্ত্র, গৌড়পদ অগম শাস্ত্র রচনা করছেন পালদের সময়কালে, ঠিক আছে। এরপর আমরা যেটা আলোচনার মধ্যে আসব সেটা হচ্ছে ট্রিপার্টাইট স্ট্রাগল, যেটাকে আমরা বলে থাকি ত্রিশক্তি সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রাম,
সেই ত্রিশক্তি সংগ্রামটা একবার দেখো। এই ত্রিশক্তি সংগ্রাম আলোচনা হলে আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে, আমরা নেক্সট লেকচারের জন্য প্রিপারেশন নিব। দেখো, এই হলো কনৌজ, এই হচ্ছে কনৌজ। ওকে, এই যে গঙ্গা নদী দেখতে পাচ্ছ, এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর পাড়ে এই যে কনৌজ, তার এই যে পাশে যমুনা নদী। দেখো, এই যে রাজত্বটা, এই রাজত্বটা হচ্ছে গুর্জর প্রতিহারদের রাজত্ব। এই যে রাজত্ব, এটা হচ্ছে বাংলার পালেদের রাজত্ব। আর এই যে রাজত্ব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার রাষ্ট্রকূটদের রাজত্ব। এই যে ত্রিশক্তি সংগ্রাম আমরা বলছি, এই গুর্জর প্রতিহার, বাংলার পাল আর রাষ্ট্রকূট, সাউথের রাষ্ট্রকূট, এই তিনটি শক্তি এই কনৌজ দখল করার জন্যে, অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়াটাকে দখল করার জন্যে নিজেদের মধ্যে প্রায় 200 বছরের সংগ্রাম করেছে। আর সেই 200 বছরের সংগ্রামটাই হচ্ছে ত্রিশক্তির সংগ্রাম। বোঝা গেল? কনৌজ কিছুর জন্য বিখ্যাত সেগুলো আমরা ধীরে ধীরে পড়ব। তো তার আগে আমি এখানে ম্যাপ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমাদের মাথার মধ্যে এটা স্টে করে যে অ্যাকচুয়ালি কিসের জন্য এই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। ওকে, দেখো, আমি যখন তোমাদেরকে গুর্জর প্রতিহারদের সম্পর্কে পড়িয়েছিলাম ঠিক আজকের লেকচারের প্রিভিয়াস লেকচারে, সেখানে আমি বলেছিলাম যে আমি ত্রিশক্তি সংগ্রামের জন্য আলাদা একটা ভিডিও করব। তাহলে এখনও আমি রাষ্ট্রকূটদের সম্পর্কে পড়াইনি, কারণ সাউথ ইন্ডিয়ান সিনারি আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। তাহলে রাষ্ট্রকূটদের পড়ানোর আগেই কিন্তু আমি এই ত্রিশক্তি সংগ্রামের কাহিনীটা তোমাদেরকে শেয়ার করছি। ওকে, বেশ, চলে এসো। ট্রিপার্টাইট স্ট্রাগল, এখানে আমি গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়াচ্ছি, এবং এই সমস্ত নোটগুলো তৈরি করতে কিন্তু আমার পরিশ্রম হয়েছে অনেক, কারণ বিভিন্ন বই খাতা নিয়ে, বিভিন্ন জায়গার তথ্য ইনফরমেশন নিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে। তাই এই নোটগুলো তোমরা প্রপারলি তৈরি করবে, আর যদি সম্ভব হয় পিডিএফ তো দেওয়াই থাকলো, পিডিএফটাকে পারচেজ করে নেবে, ইটস ইউর চয়েস। ওকে, আচ্ছা, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট অফ পোস্ট হার্সা পিরিয়ড was tripartite conflict among the Gurjar Pratihars, Rashtrakuts and Palas of Bengals for the supremacy of North India. হর্ষবর্ধনের বা হর্ষবর্ধন কালের পরবর্তী সময়ে যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট আর বাংলার পালেদের মধ্যে, সেটা হচ্ছে সুপ্রিমেসি অফ নর্থ ইন্ডিয়া। দেখো, নর্থ ইন্ডিয়া সুপ্রিমেসি, এই তো নর্থ ইন্ডিয়া, এটাই তো নর্থ ইন্ডিয়া। কনৌজ এই নর্থ ইন্ডিয়া থেকে দখল করার জন্যই তো এই ত্রিশক্তি সংগ্রাম। দিস কনফ্লিক্ট স্টার্টেড ডিউরিং দ্য রেন অফ বৎসরাজ প্রতিহার। যখন প্রতিহার রাজ বৎস শাসন করছে তখন থেকে শুরু হয়েছে এই কনফ্লিক্ট। He ascended the throne in 778 AD, 778 সালে, হ্যাঁ, বৎসরাজ সিংহাসনে বসছেন। In order to give practical shape of his imperial designs, বৎসরাজ with the help of feudatory chiefs attacked ধর্মপাল। হ্যাঁ, অর্থাৎ পাল অধিপতি ধর্মপালকে বৎসরাজ অ্যাটাক করছেন, and carried away his state umbrella। ঠিক আছে, while the conflict between Botsoraj and Dharmopal was going on to establish supremacy in northern India, ঠিক, যখন বৎসরাজ আর ধর্মপাল যখন কনৌজ দখলকে নিয়ে বা উত্তর ভারতে তাদের আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে, তখন সাউথ ইন্ডিয়ার রাষ্ট্রকূটেরা, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার রাষ্ট্রকূটের শাসক ধ্রুব, সে কিন্তু বৎসরাজকে অ্যাটাক করছে। বৎসরাজকে পরাজিত করার পরে তিনি আবার ধর্মপালকে অ্যাটাক করছেন। ধর্মপালকে অ্যাটাক করে তিনি যখন আবার সাউথ ইন্ডিয়ায় ফিরে যাচ্ছেন, তখন ধর্মপাল আবার কনৌজ দখল করছেন। বোঝা যাচ্ছে? সো এইভাবে না, এই ত্রিশক্তি সংগ্রাম একটা দীর্ঘ 200 বছরের সংগ্রাম করতে করতে এই ভারতের তিনটি রাজশক্তি একটা জায়গাকে দখল করার জন্যে, কিন্তু একটা জিনিস তোমরা যদি দেখো, এই কনৌজের ওপর কিন্তু অধিকার গুর্জর প্রতিহারদেরই অধিকার, কারণ গুর্জর প্রতিহারদের সাম্রাজ্যেরই অংশ কনৌজ। বোঝা যাচ্ছে কি না? তাহলে গুর্জর প্রতিহারদের কাছে কনৌজটা থাক ভাই, তোমাদের এত লড়াই করে কী লাভ এই পালদের আর রাষ্ট্রকূটদের? কিন্তু না, এটাকে লড়াই করতে হবে, কারণ এইখান দিয়েই তো সিল্ক রুট গেছে চায়নার মধ্য দিয়ে। এই সিল্ক রুটকে যে অধিগ্রহণ করতে পারবে তার সাম্রাজ্য তত বেশি প্রসপার করবে। বোঝা যাচ্ছে কি না? এই কারণেই কিন্তু কনৌজ নিয়ে যত লাফালাফি মারামারি। ঠিক,
আচ্ছা, তাহলে এখানে নোট সুন্দর করে লেখা আছে, তোমরা এটাকে ভিডিওটাকে পজ করে ধীরে ধীরে পড়তেই থাকো, আমি তো মূল কথা বলেই দিলাম। ওকে, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ বলার কি আছে, একবার বৎসরাজ আক্রমণ করছে ধর্মপালকে, ধর্মপাল পরাজিত হচ্ছে, তারপর বৎসরাজকে আবার ধ্রুব আক্রমণ করছে, এইভাবে পরম্পরায় চলছে। ওকে, বেশ। দ্য সিটি অফ কনৌজ সরি হুইচ ওয়াজ এলিভেটেড টু অ্যান ইম্পর্ট্যান্ট পজিশনস বাই হর্ষবর্ধন। এই কনৌজ শহরটিকে হর্ষবর্ধন প্রতিষ্ঠা করেছিলেন এবং হর্ষবর্ধন এই কনৌজ শহরটাকে একটা ইম্পর্ট্যান্ট পজিশনে পরিণত করেছিলেন এবং যার জন্যেই এই তিনটি শক্তি লড়াই করছে। দো বৎসরাজ ডিফিটেড ধর্মপাল অ্যান্ড বোথ সাফার্ড আ ডিফিট অ্যাট দ্য হ্যান্ডস অফ ধ্রুবা দ্য রাষ্ট্রকূট কিং। যদিও বৎসরাজ ধর্মপালকে পরাজিত করছে, তবুও এই দুজন বৎসরাজ আর ধর্মপাল আবার রাষ্ট্রকূট রাজ ধ্রুবর হাতে পরাজিত হচ্ছে। Yet it so appears that the condition of Botsoraj had worsened as Dharmapal continued enjoying his hold over Kanauj even after suffering a defeat from him. যদিও ধর্মপাল একদিক দিয়ে বলতে গেলে এই রাষ্ট্রকূটই বলি আর প্রতিহারই বলি, রাষ্ট্রকূটের ক্ষতি হয়ে মানে প্রতিহারদের ক্ষতি হয়েছে সব থেকে বেশি, সেই ক্ষেত্রে ধর্মপাল কিন্তু সুযোগটাকে গ্রহণ করেছে। ধ্রুবরা কী করতো, মানে রাষ্ট্রকূট কিং ধ্রুব কী করতো, সাউথ ইন্ডিয়া থেকে আসতো, অ্যাটাক করতো, কিছু লুণ্ঠন ফুণ্ঠন করে নিয়ে আবার ফিরে যেত দেশে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়েছে যদি আমরা ভালো করে দেখি এই বৎসরাজদের ক্ষতি হয়েছে, মানে প্রতিহারদের ক্ষতি হয়েছে। ধর্মপাল অলসো কনভেন্ড অ্যান অ্যাসেম্বলি অ্যাট কনৌজ হুইচ ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য রুলার্স অফ ভ্যারিয়াস স্টেটস। বৎসরাজ ওয়াজ সাকসিডেড বাই হিজ সান নাগভট্ট। দেখো এবার বৎসরাজ চলে গেল, নাগভট্ট তার ছেলে সিংহাসনে বসলো। হু টু ওয়াজ অ্যাম্বিশাস অ্যান্ড অ্যান ইম্পিরিয়ালিস্ট। বলছে তিনিও খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এই নাগভট্ট এবং খুব সাম্রাজ্যবাদী ছিলেন, যার কারণে হি মেড এফার্টস টু রেস্টোর দ্য লস্ট প্রেস্টিজ অফ হিজ এম্পায়ার। সেজন্য তিনি সবসময় চেষ্টা করেছেন তার যে প্রতিহার গুর্জর বংশ, সেই বংশের হিত গৌরবকে পুনরুদ্ধার করার। ঠিক আছে, হিজ এফার্টস ওয়্যার ক্রাউন্ড উইথ ট্রিমেন্ডাস সাকসেস, এবং নাগভট্ট কিন্তু প্রচুর সফলতাও পেয়েছেন। ফ্রম দ্য গোয়ালিয়র প্লেটস থেকে জানা যাচ্ছে যে নাগভট্ট ডিফিটেড ধর্মপাল অ্যান্ড অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ মুঙ্গের। ধর্মপালকে পরাজিত করে তিনি মুঙ্গের পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করছেন। নাগভট্টস ভিক্টরি ওভার ধর্মপাল প্রুভড টেম্পোরারি অ্যান্ড শর্ট লিভড। নাগভট্ট যে ধর্মপালকে হারিয়েছিল এটা খুব ক্ষণস্থায়ী ছিল। ওয়ান্স এগেন দ্য রাষ্ট্রকূট কিং গোবিন্দ থার্ড, হ্যাঁ এবার ধ্রুবর পরে রাজা হয়েছেন রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ, সে আবার প্রতিহার কিং এই নাগভট্টকে পরাজিত করে দিচ্ছেন। নাগভট্ট ওয়াজ সাকসিডেড বাই রামভদ্র। নাগভট্টের পরে রামভদ্র সিংহাসনে বসছে। তার সময়কালটা অল্প সময়ের জন্য ছিল এবং তিনি একজন দুর্বল শাসক ছিলেন, সো তার সময়কালে বারবার তার দেশ আক্রমণ হয়েছে। রামভদ্রর পরে ভোজ সিংহাসনে বসেন এবং এই ভোজ অনেক চেষ্টা করেছেন, সে বারবার বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছেন, কিন্তু পরাজিত হয়েও তিনি কিন্তু হাল ছাড়েননি, যার কারণে আলটিমেটলি এই ত্রিশক্তি সংগ্রামের শেষে আমরা দেখতে পারবো যে গুর্জর প্রতিহারদের কাছেই কিন্তু কনৌজের আধিপত্যটা রয়ে গেছে। ওকে, সো ভোজের এই কৃতিত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ রামভদ্রের সন্তান ভোজ গুর্জর প্রতিহার বংশটাকে গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য অনেক কাজ করেছেন। হি ওয়াজ প্রবাবলি দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইলাস্ট্রিয়াস কিং অফ প্রতিহার ডাইনাস্টি। এই জন্যে ভোজকে প্রতিহার ডাইনাস্টির গ্রেটেস্ট কিং বলা হয়। হি রেস্টোর্ড দ্য লস্ট গ্লোরি অ্যান্ড প্রেস্টিজ অফ প্রতিহার এম্পায়ার, এবং প্রতিহার সাম্রাজ্যের যে হারানো গৌরব সেটি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ইন অর্ডার টু রিগেন দ্য লস্ট পাওয়ার হি হ্যাড টু ওয়েগ ওয়ার এগেনস্ট পালস। তিনি পালদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই সময় পাল রাজা ছিল দেবপালকে তিনি পরাজিত করেছেন। ঠিক আছে, ভোজ তারপর সাউথের দিকে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, সাউথের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। দ্য চিফ অ্যাট্রাকশন ইন সাউথ ওয়াজ দ্য টটারিং কন্ডিশন অফ রাষ্ট্রকূট ডাইনাস্টি। রাষ্ট্রকূট ডাইনাস্টি তখন খুব টলমল অবস্থা, ভেঙে যাবে বা শেষ হবে প্রায় এরকম অবস্থা। ফ্রম রাষ্ট্রকূট ইনস্ক্রিপশন উই লার্ন দ্যাট হিয়ার টু রাজা ভোজ সাফার্ড আ ডিফিট। যদিও সেই দুর্বল শক্তি রাষ্ট্রকূটের কাছে কিন্তু রাজা ভোজ পরাজিত হয়েছেন।
ইন স্পাইট অফ দিস রেজিস্ট্যান্স ভোজ ডিড নট লুজ হার্ট। এত পরাজয়ের পরেও কিন্তু ভোজ হার স্বীকার করেননি বা নিজের হৃদয় নিয়ে ভেঙে পড়েননি। From an inscription we learn that he resolved to conquer all the three worlds. তিনি যা তিনটে বিশ্ব জয় করতে চেয়েছিলেন। তিনটে বিশ্ব মানে তার নিজের যে তিনটে ভূমি, সে তিনটে ভূমিকে জয় করতে চেয়েছিলেন। অ্যান্ড so he renewed his aggressive career. By that time Devapal, the powerful king of the Pal dynasty, had expired. এই সময় দেবপালের মৃত্যু হয় এবং তার সাকসেসর যারা যারা আসেন, উত্তরসূরি যারা যারা আসেন, তারা সবাই উইক ছিল এবং পিস লাভিং ছিল, যার কারণে পাল সাম্রাজ্য তাদের আর কোনো বাধা দিতে পারেনি। মোরওভার হিজ কন্টেম্পোরারি রাষ্ট্রকূট কিং অ্যাট দিস টাইম ওয়াজ অমোঘ বর্ষ, এবং সেই সময় রাষ্ট্রকূট রাজা ছিল অমোঘ বর্ষ, ভোজের সময়। অমোঘ বর্ষ came into conflict with the Pal dynasty in which he scored some success. এবং যেহেতু পাল রাজারা দুর্বল ছিল, তাই অমুক বর্ষ যখন পাল ডাইনাস্টিকে অ্যাটাক করছে, বারবার জয় হচ্ছে, ভোজ অলসো ট্রাইড টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য উইক পজিশন অফ পাল কিংস অ্যান্ড অ্যাটাকড বেঙ্গল। এবং ভোজও এই সুযোগ নিয়ে, পাল সাম্রাজ্যের দুর্বল শাসকদের সুযোগ নিয়ে বারবার বাংলা আক্রমণ করেছেন। দ্য পাল কিং নারায়ণ পাল সাফার্ড আ ক্রাশিং ডিফিট অ্যান্ড ভোজ অ্যানেক্স দ্য ওয়েস্টার্ন পার্টস অফ হিজ এম্পায়ার। এই সুযোগ নিয়ে নারায়ণ পালকে তিনি অ্যাটাক করে পাল সাম্রাজ্যের যে পশ্চিম ভাগ, সেটা তিনি তার ভোজ সাম্রাজ্য অর্থাৎ প্রতিহার সাম্রাজ্যের সঙ্গে যোগ করে নিচ্ছেন। ভোজ অলসো হ্যাড দ্য ওয়েজ অফ প্রোটোট্র্যাক্ট ওয়ার এগেনস্ট রাষ্ট্রকূটদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। অলরেডি ডেল্ট ক্রাশিং ডিফিট অন হিম। ভোজ মেড কনৌজ দ্য ক্যাপিটাল। ভোজ কনৌজকে তার ক্যাপিটাল হিসাবে, প্রতিহার সাম্রাজ্যের ক্যাপিটাল হিসাবে তৈরি করেছিলেন। রাজা ভোজ ওয়াজ সাকসিডেড বাই মহেন্দ্রপাল। রাজা ভোজের পর মহেন্দ্রপাল সিংহাসনে বসে। হি ডিফিটেড বেঙ্গল। তিনি বাংলা পরাজিত করেন। দ্য হোম টেরিটরি অফ হিজ হেরিডিটারি এনিমিজ দ্য পালস। তাহলে মহেন্দ্রপালের যে পৈতৃক শত্রু বলা হচ্ছে এখানে, মহেন্দ্রপালের পৈতৃক শত্রু বাংলার পাল, তাদেরকে পরাজিত করেন। হি ওয়াজ সাকসিডেড বাই মহিপাল। মহেন্দ্রপালের পরে মহিপাল সিংহাসনে বসেন। সে এবং তার সাকসেসর যারা আছে তারা রাষ্ট্রকূটদেরকে অ্যাটাক করে। আফটার দ্য ডেথ অফ দেবপাল দ্য গ্লোরি অফ দ্য পালস কেম টু অ্যান এন্ড। এই সময় পাল সাম্রাজ্যের পতন ঘটছে। তারা সমস্ত রাষ্ট্রকূট বা প্রতিহারদের কোনো ইনভেশনকে রেজিস্ট করতে পারছে না, এবং এই সময়ে দ্য সেন ডাইনাস্টি সাকসিডেড দ্য পালস অফ বেঙ্গল। ঠিক আছে, এই সময় সেন ডাইনাস্টি কিন্তু পালদেরকে সাকসিড করছে, অর্থাৎ পাল সাম্রাজ্যের পতন ঘটছে, সেন ডাইনাস্টির প্রতিষ্ঠা হচ্ছে। দেখে নিলাম এই পর্যন্ত। তাহলে এইবার আমরা দেখে নিই এক নজরে যে কনৌজের সিগনিফিক্যান্স কী ছিল, যে কনৌজকে অধিকার করার জন্যে তিনটি সাম্রাজ্য। আচ্ছা, এখানে না আর একটা কথা আমাদের বলা উচিত বা জেনে রাখা উচিত ইতিহাসের পরিপ্রেক্ষিতে, কারণ পরবর্তী সময় এগুলো আমাদের আলোচনা করতে লাগবে। দেখো, তৎকালীন ভারতবর্ষ, যে ভারতবর্ষ নিয়ে আমরা এতক্ষণ ধরে পড়লাম, এই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বাংলার পাল সাম্রাজ্য একটা শক্তিশালী সাম্রাজ্য, নর্থ ইন্ডিয়ার গুর্জর প্রতিহারদের একটা সাম্রাজ্য, আর সাউথ ইন্ডিয়ায় রাষ্ট্রকূটদের একটা সাম্রাজ্য। এই যে ভারতের যে তিনটি বৃহৎ শক্তি, এরা যদি নিজেদের মধ্যে লড়াই না করত, নিজেদের মধ্যে লড়াই করে যদি নিজেদের শক্তি হনন না করত, তাহলে সুলতান মাহমুদ বলো বা বাইরের থেকে যে তুর্ক বা হুন যে সমস্ত আক্রমণ হয়েছে না, সেই সমস্ত আক্রমণগুলো কিন্তু করতে কেউ সাহস পেত না। এরা নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল করে এমন দুর্বল পরিস্থিতি সৃষ্টি করে নিয়েছে, যার কারণে বাইরে থেকে ইসলামী শক্তির প্রভাব ঘটে। এই জন্যে আমি যখন তোমাদেরকে মেইনসের জন্যে নোট লেখাবো বা নোট যখন আমি করাবো, তখন এগুলোকে আমি আলোচনা করব। তবুও বলি, এখন ভারতবর্ষে যে ইসলামের প্রবেশ ঘটল, সেই ভারতে ইসলামের প্রবেশের মূলে কিন্তু এই ত্রিশক্তি সংগ্রাম ছিল। এই ত্রিশক্তি সংগ্রামের ফলে এরা দুর্বল হয়ে পড়লো এবং ইসলামিক শক্তি ভারতে ধীরে ধীরে প্রবেশ করার সুযোগ পেল। ওকে, যাক, একেবারে শেষে আমরা চলে এসেছি। কনৌজের সিগনিফিকেন্সটা একটু দেখে নাও। কনৌজ ওয়াজ লোকেটেড অন দ্য গঙ্গা ট্রেড রুট। গঙ্গার যে ট্রেড রুট, সেইখানে কনৌজ অবস্থিত ছিল। অ্যান্ড ওয়াজ কানেক্টেড টু দ্য সিল্ক রুট, এবং যেটা সিল্ক রুটের সঙ্গে কানেক্টেড ছিল। ইট মেড কনৌজ স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড কমার্শিয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট।
It was also the erstwhile capital of Harshavardhana's empire in North India. Yashovarman set up a kingdom at Kanauj around 730 AD. He was followed by three kings, namely Indrayudh, Vizrayudh, and Chakrayudh, who ruled over Kanauj between the end of the 18th century and first quarter of 19th century. Unfortunately, these rulers proved to be weak, and the kingdom of Kanauj, the Gurjar Pratihars of Vinamal, that is Rajasthan, the Pals of Bengal and Bihar, and the Rashtrakuts of Manekheda, that is Karnataka, fought war against each other to take advantage of the immense economic and strategic potentialities of Kanauj. Are you getting? সো কনৌজের যে ইমেন্স ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক যে পোটেনশিয়ালিটি ছিল কনৌজের, সেইটাকে অধিগ্রহণ করার জন্যে এই তিন শক্তির মারামারি। দিস ট্রিপার্টাইট স্ট্রাগল ফর কনৌজ কন্টিনিউড ফর অলমোস্ট 200 years and its result finally ended in favor of Gurjar Pratihar. ঠিক আমি বলেছিলাম গুর্জর প্রতিহারদের সফলতা এই ত্রিশক্তি সংগ্রামে এসেছিল। নাগভট্ট সেকেন্ড হু মেড কানৌজ দ্য ক্যাপিটাল অ্যান্ড গুর্জর প্রতিহার কিংডম। দিস কিংডম রুলড ফর নিয়ারলি 3 centuries। 300 বছর ধরে এই গুর্জর প্রতিহারেরা কিন্তু শাসন করেছিল এবং গুর্জর প্রতিহারদের কাছেই কিন্তু কনৌজের আধিপত্য ছিল শেষমেশ। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আজকের লেকচার। কেমন লাগলো তো জানিও, আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই।